আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাধারণ জ্ঞানের অষ্টম ক্লাসে। তোমরা যারা রুটিন ফলো করো তোমরা জানো যে আমাদের প্রি অ্যাডমিশনের সাধারণ জ্ঞান পার্টের আজকে শেষ ক্লাস। বাংলা এবং ইংরেজির ক্লাস বাকি আছে, কিন্তু সাধারণ জ্ঞানের আজকে ক্লাসের মধ্যে দিয়ে প্রি অ্যাডমিশনের তোমাদের সাথে আমাদের সাধারণ জ্ঞানের জার্নিটা এখানে শেষ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ এর পরবর্তীতে তোমরা ভালো মতো বোর্ড পরীক্ষা শেষ করবে। অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সাথে আবারও দেখা হবে, তখন আমরা যে জিনিসগুলো এখন হালকার উপর ঝাপসা পড়িয়ে গিয়েছি সেই জিনিসগুলো একদম ইন ডিটেলসে পড়ানো হবে, আরো ইউনিক ওয়েতে, আরো সুন্দরভাবে। তাহলে ক্লাস শুরু করার আগে আপু এবং ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো এবং পড়াশোনা কেমন যাচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো একটু জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, পড়াশোনা কেমন হচ্ছে সবার? ওকে, গ্রেট। সো আজকে আমাদের যে সিলেবাস যা নিয়ে আলোচনা করব একটু দেখে নেই। আমরা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন ন্যাটো, কমনওয়েলথ, ন্যাম, ওয়াইসি, ইইউ, সার্ক, আসিয়ান, কোয়াড, ব্রিক্স এবং সমসাময়িক প্রেক্ষাপট। সমসাময়িক প্রেক্ষাপট আলাদা করে বলার কিছু নাই, এগুলো পড়াতে যেই সমসাময়িক প্রেক্ষাপট এর ভেতরেই চলে আসবে আমাদের। তাহলে আমরা বেশ কিছু সংগঠন নিয়ে আলোচনা করব: ন্যাটো, কমনওয়েলথ, ন্যাম, ওয়াইসি, ইইউ, সার্ক, আসিয়ান, কোয়াড এবং ব্রিক্স। তোমাদের কাছে জানতে চাই, এই নামগুলোর ভেতরে আজকে প্রথমবারের মতো কোন নামটা তোমরা শুনতেছো, নাকি সবগুলোর নামই আগে থেকে জানো তোমরা? এখানকার ভিতরে কোনটা বা কোনগুলা আজকে প্রথম শুনলা, যে নামগুলো দেখলা একটু কমেন্ট বক্সে জানাই দাও সবাই। নাকি এগুলো সবাই আগে থেকে জানো? ন্যাটো, ব্রিক্স, কমনওয়েলথের নাম হয়তো সবাই অনেক আগে শুনছো, সার্কের নাম শুনছো, বাট কোন নামগুলো একদম নতুন? আলবিনা লিখেছো কোয়াড বাদে বাকিগুলো শুনেছি। ভাই জাতিসংঘ কই? জাতিসংঘের ক্লাস তো হয়ে গেছে আগে, এটা আন্তর্জাতিক অন্যান্য সংগঠন। হ্যাঁ, কোয়াড ছাড়া ফারিয়া ন্যামের নাম শুনো নাই, ন্যাম আর কোয়াড ছাড়া বাকিগুলো আগে থেকে জানতা। তৈবুল, কোয়াড আর ব্রিক্স আজকে প্রথম শুনছো। আনোয়ার লিখেছো কোয়াড, রবিউল হোসেন লিখেছো ন্যাম। বাহ, তোমাদের মোটামুটি একটা দুইটা ছাড়া সবগুলো নিয়েই ধারণা আছে। মুনা লিখেছো ব্রিক্স, মিফতাহুল জান্নাত লিখেছো কোয়াড। ওকে, তাহলে আজকে আমরা সবগুলো নিয়েই আলোচনা করব, ইনক্লুডিং কোয়াড, ন্যাম, যেগুলো তোমাদের কাছে একটু কম পরিচিত। তো দেখো, প্রথমে আসা হচ্ছে ন্যাটো। ন্যাটো বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন একটা। ন্যাটো নামটা সুন্দর, ন্যাটো। ন্যাটোর ফুল ফর্ম কি? ন্যাটোর ফুল ফর্ম, এনতে হচ্ছে নর্থ, এনতে কি? এনতে নর্থ, এতে আটলান্টিক। অনেকে এই জায়গাটায় ভুল করে ফেলে, নর্থ আমেরিকান বলে ফেলে, হ্যাঁ, কিন্তু এটা হবে নর্থ আটলান্টিক, নর্থ আমেরিকান। নর্থ আটলান্টিক। টিতে হচ্ছে ট্রিটি, ট্রিটি। ওতে অর্গানাইজেশন। এটার ফুল ফর্মটা মনে রাখতে হবে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। ট্রিটি কথার অর্থ হচ্ছে চুক্তি, এটা মানে কি? চুক্তি। আর নর্থ মানে তো উত্তর, আটলান্টিক মানে তো আটলান্টিক মহাসাগর, বুঝতেছো? তাহলে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটাকে আমরা বলছি হচ্ছে ন্যাটো। আমরা এখানে ন্যাটোর ম্যাপ দেখতে পাচ্ছি, ন্যাটো কত জায়গায় ছড়াই ছিটায় আছে, ম্যাপ এখানে হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। যাই হোক, তো মেইনলি ন্যাটো কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা ন্যাটোর কাজটা আসলে কি? আমরা বিশ্বযুদ্ধের কথা পড়ে আসছি, তাই না? পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। বিশ্বযুদ্ধ হওয়ার পরে আমরা শুনেছি যে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, এই শব্দটা শুনেছি না সবাই? স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। এই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার জিনিসটা কি? যুদ্ধ মানেই তো আমরা মনে করি যে দুই পক্ষ সরাসরি মারামারি করতেছে,
মানে বোমা ছুটতেছে, গুলিগোলা করতেছে। কিন্তু যখন এরকম সরাসরি হামলা হয় না, অর্থনৈতিকভাবে এক দেশ অন্য দেশের সাথে হচ্ছে একটা যুদ্ধে জড়ায় যায়, বা মানসিকভাবে কূটনৈতিকভাবে যুদ্ধে জড়ায় যায়, তখন সেটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। যেটা সরাসরি কোনো খালি চোখে কোনো ধ্বংস দেখা যায় না, বা সেটার ইম্প্যাক্ট অনেক বেশি। ধরো তোমার আমার শত্রুতা, আমরা চাইলে কিন্তু মারামারি করতে পারি, মারামারি না করে আমি হচ্ছে মনে মনে বললাম তোমাকে আমি দেখে নিব, ঠিক আছে, তুমি কিভাবে আমার সাথে মানে কি বলে ওই জায়গায় খেলতে আসো, আমি এটা দেখে নিব, তোমাকে ওই মাঠেই ঢুকতে দিব না। এইরকম যে মেন্টালিটি, এগুলোকে বলা হয় হচ্ছে কোল্ড ওয়ার। তো এই কোল্ড ওয়ারটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। তাইলে মেইনলি সোভিয়েত ইউনিয়ন তো পরে ভেঙে যে রাশিয়া হয়ে গেছে। তাহলে সহজ কথায় রাশিয়া আর ইউএস এর ভেতরে চলমান যে দ্বন্দ্ব, সেটা আসলে কোনো যুদ্ধ না, এটা একটা কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ বলা যাইতে পারে, কিন্তু এটা সরাসরি কোনো যুদ্ধ না। তো এই স্নায়ু যুদ্ধের প্রেক্ষাপটেই মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি আরো বাড়ানো যায় কিভাবে, এই কথা চিন্তা করে আমেরিকারা বানাইলো হচ্ছে ন্যাটো। তাহলে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কেন? এক কথায় যদি বলি, স্নায়ুযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য ন্যাটো প্রতিষ্ঠা করে। জিনিসটা কেমন চিন্তা করে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইউরোপের দেশ না। কোথাকার দেশ? উত্তর আমেরিকার দেশ। কোথাকার দেশ? উত্তর আমেরিকার দেশ। কিন্তু রাশিয়া আবার ইউরোপিয়ান দেশ, তাই না? পৃথিবীর বেশিরভাগ শক্তিশালী দেশগুলো কিন্তু ইউরোপে অবস্থিত। রাশিয়া ছাড়া চিন্তা করো ফ্রান্স, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, হ্যাঁ, বেলজিয়াম। তাইলে ইউরোপ পৃথিবীর হচ্ছে আসলে শক্তিশালী দেশগুলো একটা ভান্ডার। এখন রাশিয়া যেহেতু ইউরোপে অবস্থান করতেছে, জিওগ্রাফিক্যালি ওর একটা কিন্তু অ্যাডভান্টেজ আছে। এটাকে কিভাবে কমায় আনা যায় এই চিন্তা করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের শক্তি বাড়ানোর জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে ন্যাটো গঠন করলো। তাহলে ইউরোপের দেশগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্র ন্যাটো গঠন করলো, ইউরোপের দেশগুলো কেন রাজি হইলো? কারণ সুন্দর একটা থিওরি মানে সবার সামনে প্রেজেন্ট করছিল ইউএসএ। সেটা কেমন? যে আমরা ধরো 10টা দেশ, কথার কথা 10টা দেশ সবাই কিছু আর্মি আমরা ডোনেট করব। তাহলে 10টা দেশের আর্মি একত্রিত হইলে কি একটা ছোট আর্মি হবে না বড় আর্মি হবে? বলে বিশাল আর্মি হবে। এই আর্মির কাজ হবে, আমাদের সদস্য কোনো একটা দেশ যদি কখনো বিপদে পড়ে, তাহলে সবাই মিলে তাকে বিপদ থেকে বাঁচাইতে যাবে। তার মানে সহজ কথায়, ন্যাটোভুক্ত কোনো একটা দেশ যদি যুদ্ধে জড়ায় যায় বা একটা দেশ যদি আক্রমণের শিকার হয়, তাহলে সবাই মিলে সেটা প্রতিহত করবে। তখন ইউরোপিয়ান দেশগুলো চিন্তা করছে, হ্যাঁ, এটা তো আমাদের সেফটি সিকিউরিটির জন্য অনেক ভালো একটা সিস্টেম, আমরা কেন জয়েন করব না? তখন ইউরোপের দেশগুলো রাজি হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো? ইউরোপিয়ান দেশগুলোকে নিয়ে ন্যাটো গড়ে তুললো। সুবিধা কি হইলো? রাশিয়ার একদম বর্ডার পর্যন্ত দেখা গেল রাশিয়া বিশাল একটা দেশ, রাশিয়া শক্তিশালী, কিন্তু রাশিয়ার আশেপাশে প্রতিবেশী যা দেশ আছে সেখান পর্যন্ত আমেরিকার সেনাবাহিনী চলে গেল। তার মানে আমেরিকা উত্তর আমেরিকাতে থেকেও ইউরোপে তার সামরিক শক্তি প্রতিষ্ঠা করতে পারলো। এটাই হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠার উদ্দেশ্য। তাহলে আবারও বলছি, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। কবে? 4 এপ্রিল 1949 সালে। এবং যেটার উদ্দেশ্যের প্রধান কারণ ছিল স্নায়ুযুদ্ধ চলাকালীন ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধি করা। কার সামরিক শক্তি বৃদ্ধি করা? আমেরিকার। এন্ড কিভাবে করলো সেটাও আমরা বুঝলাম, ঠিক আছে। এটা সদর দপ্তর কোথায়? ইউরোপেরই একটা দেশ, বেলজিয়ামের নাম শুনছো, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, এটার সদর দপ্তর অবস্থিত। তাহলে ন্যাটো কেন প্রতিষ্ঠিত হয়েছে এটাকে আমরা বুঝলাম কিনা? এখন তাইলে মাথায় কাজ করতে পারে, ভাই মানে এত বড় কাজ করলো, আর ওইদিকে কি সোভিয়েত ইউনিয়ন মানে বসে বসে ললিপপ খাবে? ওরা কি কোনো কাউন্টার মানে অ্যাটাক করবে না? হ্যাঁ, ওরাও কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে, যেটাকে আমরা চিনি ওয়ারশ প্যাক্ট নামে। কি নামে চিনি? ওয়ারশ। পোল্যান্ডের একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ওয়ারশ, দুইটাই বলা হয়। ওয়ারশ প্যাক্ট, ওখানে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল। প্যাক্ট মানে চুক্তি। তাহলে এই ওয়ারশো প্যাক্ট চুক্তি ফলে একটা সংগঠন গঠিত হয়, যেটাকে বলা হয় ওয়ারশো প্যাক্ট অর্গানাইজেশন। কি বলা হয়? ওয়ারশো প্যাক্ট অর্গানাইজেশন। যেটা আসলে ন্যাটোকে দাবায় দেওয়ার জন্য ওরাও একটা সামরিক সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল, রাশিয়া। কিন্তু 90 সালের দিকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ওয়ারশো প্যাক্ট অকার্যকর হয়ে যায় এবং মোটামুটি এরা বিলুপ্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়। আর পৃথিবীর বুকে ন্যাটো একক আধিপত্য বিস্তার করা শুরু করে। তার মানে স্নায়ুযুদ্ধের প্রথম হাফে আমরা যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র 1, সোভিয়েত ইউনিয়ন নীল। তার মানে কি? সোভিয়েত ইউনিয়ন খুব একটা সুবিধা করতে পারে নাই এই ন্যাটোর সাথে। ন্যাটো এখানে ক্লিয়ারলি অ্যাডভান্টেজের সাথে জিতে গেছে। তাহলে পোলাপান, এখন আমাকে একটু বলো তোমরা যে ন্যাটো কেন প্রতিষ্ঠিত হয়েছে এটা বুঝতে পারছি কিনা।
এখান থেকে কেমনে প্রশ্ন আসবে, কোন জিনিসগুলো মনে রাখতে হবে সেটা পরে, বাট কনটেক্সট বুঝছো কিনা চ্যাট বক্স আগে জানাই দাও, ইয়েস অর নো। ভাই বুঝছি। ওকে, গ্রেট গ্রেট, চমৎকার। এবার দেখো এখানে তোমরা তো স্লাইডটা দেখে ফেলতে পারবা, স্লাইডটা দেখলেই এই যে যে কথাগুলো বলছে এটাকে ছোট করে লিখে দেওয়া আছে। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা দেখো। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে কবে? 4 এপ্রিল 1949 সালে। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 4 এপ্রিল 1949 সাল। উদ্যোক্তা রাষ্ট্রকে? উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আগে ছিল ফ্রান্সের প্যারিস, কিন্তু বর্তমান সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস। প্রতিষ্ঠার সময় সদস্য দেশ ছিল মাত্র 12টা, বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টা। কয়টা সদস্য দেশ? 32টা। সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, 2024 সালের মার্চ মাসে যোগদান করে। আর ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটে, তিনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। ন্যাটোভুক্ত ইউরোপের বাহিরের দেশ দেখো, যুক্তরাষ্ট্র এবং কানাডা, তারা নর্থ আমেরিকান দেশ, কিন্তু তারা ন্যাটোর সদস্য। এছাড়া বাকি 30টা দেশই হচ্ছে ইউরোপের দেশ। হ্যাঁ, ওকে। এখন একটা জিনিস চিন্তা করো যে সুইডেন সর্বশেষ সদস্য দেশ, এন্ড সুইডেনের যোগদানের সাথে বিশ্বের বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা জড়িত, সেটা হচ্ছে তোমরা জানো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সৃষ্টির পেছনে কিন্তু অন্যতম প্রধান কারণ ছিল ন্যাটো। কিভাবে? আমরা জানি রাশিয়া এবং ইউক্রেন একেবারে প্রতিবেশী দেশ, তাই না? প্রতিবেশী মানে কি? সীমান্তবর্তী দেশ। এদের গ্যাঞ্জাম তো অনেক পুরানো, কিন্তু তারপরে যদি এই শতকে এসে চিন্তা করি, 2014 সালে ক্রিমিয়াটা তখন ইউক্রেনের দখলে ছিল। ওই ক্রিমিয়াটা ইউক্রেনের কাছ থেকে রাশিয়া নিজ দখলে নিয়ে নেয়। তখন থেকেই ইউক্রেন আর রাশিয়ার ভেতরে আবার বিরোধটা বড় আকারে দেখা দেয়। খুব ভালো কথা। এর পরবর্তীতে আমরা দেখছি, মানে এই দশকে 2021, 22, 23-এর দিকে আবার রাশিয়া ইউক্রেনের ভেতরে বড় রকমের গ্যাঞ্জাম লাগলো। সেটা কি? তোমার ইউক্রেন আর রাশিয়ার মধ্যবর্তী দুইটা প্রদেশ ছিল, একটা নাম হচ্ছে লুহান্স্ক, একটা হচ্ছে দোনেস্ক। এই দুইটা মানে প্রদেশকে রাশিয়ার স্বীকৃতি দিয়ে স্বাধীন দেশ বানায় দিছে। ইউক্রেনের দুইটা জায়গা, মনে করো আমাদের পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়া বলল যে পার্বত্য চট্টগ্রাম এখান থেকে স্বাধীন দেশ, আমরা স্বীকৃতি দিয়ে দিলাম। এরকম একটা গ্যাঞ্জাম লাগাই দিছে হচ্ছে রাশিয়া। তারপরে হচ্ছে দুইটা দেশ যুদ্ধে জড়ায় পড়ে। বাট রাশিয়া কেন এরকম আঙ্গুল দিতে গেল? তার প্রধান কারণ হচ্ছে ন্যাটো বিস্তৃত হইতে হইতে ইউক্রেন, সুইডেন এইসব জায়গায় চলে আসছে। সুইডেন কিন্তু রাশিয়ার খুব কাছাকাছি দেশ, আর ইউক্রেন তো একেবারে সীমান্তবর্তী দেশ। তো এইসব জায়গায় ন্যাটোর বিস্তৃতি মানে কি? যে একদম রাশিয়ার সীমান্তে, মানে কি বলে, ন্যাটোর সেনাবাহিনী বা আমেরিকার সেনাবাহিনী চলে যাবে। আমাদের সীমান্তে যেমন বিজিবি থাকে, বিএসএফ থাকে, বিএসএফ মাঝে মধ্যে ঠুস করে এদিকে গুলি করে দেয়। কিন্তু মানে ন্যাটোতে আমেরিকার তো সেনাবাহিনী আছে, ওটা ইউরোপে ছড়ায় ছিটায় আসছে, কিন্তু একদম রাশিয়ার সীমান্ত বরাবর কিন্তু পৌঁছাইতে পারে নাই। কিন্তু এই ইউক্রেন বা এরকম সীমান্তবর্তী দেশগুলোতে পৌঁছানোর মানে হচ্ছে আমেরিকা একদম রাশিয়ার সীমান্তে যে দাঁড়ায় থাকতে পারবে, সেই ক্ষমতাটা তার চলে আসবে। এইটা আটকানো বা পুরো পৃথিবীকে একটা মেসেজ দেওয়ার জন্যই হচ্ছে রাশিয়া ইউক্রেনের সাথে এই যুদ্ধটা শুরু করছিল। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম। এখান থেকে জাস্ট মনে রাখবো, ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে, সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে, বর্তমান সদস্য দেশ 32টা, সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, এবং হচ্ছে ইউরোপের বাইরে দুইটাই দেশ আছে। সেই দুইটা দেশ হচ্ছে উত্তর আমেরিকার, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একটা হচ্ছে কানাডা। এই কয়টা ইনফরমেশন আবার একটু পরও মনে থাকবে। দেখো, ন্যাটোর প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1949 সালে। সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। উদ্যোক্তা দেশকে? মার্কিন যুক্তরাষ্ট্র। সদস্য দেশ কয়টা? 32টা। সর্বশেষ সদস্যকে? সুইডেন। বর্তমান সভাপতিকে? মার্ক রুটে। কে? মার্ক রুটে, সভাপতি না, মহাসচিব। আর ন্যাটোভুক্ত ইউরোপের বাইরের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। বাসায় একবার রিভিশন দিলে আশা করতেছি তোমাদের মনে থাকবে। ওকে, এবার দেখো যে কথাটা বলছিলাম, ন্যাটোর বিপরীতে সামরিক জোট ছিল ওয়ারশ প্যাক্ট, যেটা বিলুপ্ত হয়ে গেছে। ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত হয়ে গেছে, তার কারণ কি? যে সোভিয়েত ইউনিয়ন এক সময় ভেঙে যায় এবং এটার প্রভাব আস্তে আস্তে কমে আসে। ন্যাটোর বিপরীতে শান্তিকামী সংগঠন ন্যাম, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব আজকের ক্লাসে। ন্যামের টপিকে যে আমরা আলোচনা করব, দুইটা ভাষায় কাজ করা হয়, ইংরেজি এবং ফরাসি। হ্যাঁ, ফরাসি বা ফ্রেঞ্চ, ফার্সি মনে কইরো না। হ্যাঁ, মূলনীতি ন্যাটো আর্টিকেল 5। ন্যাটোর আর্টিকেল 5 এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল ন্যাটোর জন্য। আর্টিকেল 5 অনুযায়ী
এক দেশ আক্রান্ত হলে সদস্যভুক্ত সব দেশ ঝাঁপিয়ে পড়বে। তাইলে মানে মূলনীতি তোমার 5 নম্বর ধারা বা ইংলিশে বলা হয় আর্টিকেল 5, যে কথাটা আমাদেরকে বলছিলাম, যে কোনো একটা দেশ যদি আক্রমণের শিকার হয় তাহলে সব দেশ মিলে আক্রমণ করবে। ঠিক আছে। ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে তুরস্ক, আলবেনিয়া। এটা দেখে একটু বলতে পারো যে ভাইয়া তুরস্ক তো এশিয়ান দেশ, কিন্তু একটু আগে বললাম ইউরোপের বাহিরের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা। মানে তুরস্ক এশিয়ার দেশ হলেও তুরস্ককে ইউরোপের বলয়ে ধরা হয়, সেই জন্য হচ্ছে কথাটা লেখা হয়েছে। কিন্তু তুরস্ক কিন্তু আদতে এশিয়ার একটা দেশ হচ্ছে তুরস্ক। ওকে। সবচেয়ে বেশি খরচ বহন করে মার্কিন যুক্তরাষ্ট্র, যেহেতু সে উদ্যোক্তা, তার নিরাপত্তা, তার স্বার্থ সিদ্ধি করেই মূল কথা, সে 73% খরচ বহন করে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, ন্যাটোর সহযোগী সদস্য হচ্ছে রাশিয়া 1991 সাল থেকে। এটা খুব ইন্টারেস্টিং না? এই জিনিসটার মানে কি, যে রাশিয়ার এগেইনস্ট এই ন্যাটো প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু আবার রাশিয়া সহযোগী সদস্য। তো যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ওয়ারশো প্যাক্ট বিলুপ্ত হয়ে যায়, তখন ওই টাইমে রাশিয়ার অবস্থা ছিল খুব ভালনারেবল। রাশিয়া তখন মানে ন্যাটোর সাথে মোটামুটি একটা সমঝোতা করতে আসে, কিন্তু সেই সমঝোতা তো আর সম্ভব হয় না। তখন রাশিয়াকে সহযোগী সদস্য বানানো হয়, যে তোমাকে পর্যবেক্ষণ করব, তুমি আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করো। কিন্তু ওইটা আসলে আদতে কাগজে কলমই, কিন্তু রাশিয়ার ন্যাটোর সাথে কোনো ঘনিষ্ঠতা নাই, দুজনের ভিতর দা কুমড়ো সম্পর্ক। হুম। তো 34তম সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 35তম অনুষ্ঠিত হবে 2025-এ নেদারল্যান্ডের হেগে। এই জিনিসগুলো একটু তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে। ইউরোপীয় ইউনিয়নে যাব তার আগে আমরা মোটামুটি ন্যাটো বুঝলাম। ন্যাটো ফাইনালি 1 মিনিট একটু রিক্যাপ করি, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা আর কোনো প্রশ্ন আছে কিনা। সো ন্যাটো ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রতিষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে, তাদের নেতৃত্বে 1949 সালের 4 এপ্রিল। সদর দপ্তর শুরুতে ফ্রান্সের প্যারিসে ছিল, পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে বেলজিয়ামের ব্রাসেলসে চলে যায়। 12টা সদস্য দেশ দিয়ে যাত্রা শুরু করলেও ন্যাটোর বর্তমান সদস্য 32টা। হ্যাঁ, এর ভেতরে উত্তর আমেরিকার 2টা দেশ আছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং একটা কানাডা। এবং বর্তমান সভাপতি যিনি বা মহাসচিব যিনি, তিনি হচ্ছে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে। তো ন্যাটো কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে স্নায়ুযুদ্ধ শুরু হয়। তখন এই স্নায়ুযুদ্ধে সোভিয়েতকে মোকাবেলা করার জন্য ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে ইউরোপের দেশগুলোতে কে নিয়ে যে সামরিক জোটটা গঠিত হয় সেটা হচ্ছে ন্যাটো। ন্যাটোর মেইন উদ্দেশ্য তাদের আর্টিকেল 5-এ বা 5 নম্বর ধারায় বলা আছে, কোন একটা দেশ যদি আক্রান্ত হয় বা আক্রমণের শিকার হয়, তাহলে সব দেশ মিলে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে। এটাই তাদের মূল কথা। এই ন্যাটোকে টেক্কা দেওয়ার জন্য রাশিয়া আবার গড়ে তোলে ওয়ারশো প্যাক্ট অর্গানাইজেশন, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে সেটাও বিলুপ্ত হয়ে যায়। তো বর্তমানে কিন্তু ন্যাটো তোমার মানে একদম একচেটিয়া ভাবেই পৃথিবীর একদম দখল বা মানে দাপটের সাথে পৃথিবী রুল করতেছে। তো এছাড়া মানে ন্যাটোর সামরিক কাজ ছাড়াও ন্যাটোর অন্যান্য বিভিন্ন যে সদস্য দেশগুলো আছে, তাদের ওখানে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে, দুর্নীতি বিরোধী কার্যক্রম, সাইবার নিরাপত্তা বিষয়ক কার্যক্রম, এগুলো এখনো ন্যাটোতে কার্যক্রম এসব চলমান আছে। সো দ্যাটস ইট ন্যাটোর ক্ষেত্রে। সো ন্যাটো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমি 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, প্রশ্নগুলো একটু লিখে ফেলো চ্যাট বক্সে। ন্যাটো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই, এখান থেকে অ্যাডমিশনে কেমন প্রশ্ন হয় একটু বললে ভালো হতো। আমি যে যে তথ্যগুলো তোমাদেরকে বললাম, তথ্যগুলোকেই প্রশ্ন বানিয়ে দেবে। ন্যাটোর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিস ট্রিটি অর্গানাইজেশন, তারপরে বলে দিবে হচ্ছে ধরো নর্থ এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। অ্যান্সার কি হবে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। ন্যাটোর বর্তমান মহাসচিব কে? মার্ক রুটে। এরকম প্রশ্ন আসে হচ্ছে ন্যাটো থেকে। ন্যাটোর বিপরীতে কোন জোটটি গঠিত হয়েছিল? ওয়ারশো প্যাক্ট অর্গানাইজেশন। এই প্রশ্ন, এরকম প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো বিগত বছরে আসছে, আমি যেগুলো বললাম আর কি। থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি ন্যাটো শুরু করবে? বলা যায় না। ঠিক আছে। পৃথিবীতে আসলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে পৃথিবীতে আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হওয়া এখন মানে খুব কঠিন একটা বিষয়। মাঝে মধ্যেই মানে কি বলে বিভিন্ন
সময় মনে হয়েছে এবার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু না, পৃথিবীতে পাওয়ারের ব্যালেন্সটা এখন এত সুন্দর যে একটা বিশ্বযুদ্ধ নিজের স্বার্থেই কেউ শুরু করবে না। ধরো এখন বাংলাদেশ এবং ভারত, আমরা কিন্তু অনেক ছোট দেশ, ভারতের মাঝখানে আমাদের তিন দিকে ভারত। এখন আমরা যদি সরাসরি মানে কি বলে ভারতের সাথে কোনো গ্যাঞ্জামও হয়, ভারত আমাদেরকে অ্যাটাক করতে আসবে না, কারণ পৃথিবীর পাওয়ার ডাইনামিক্সটা এমন যে কি বলে আমার শত্রুর শত্রু সে আমার বন্ধু। তাইলে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে আমাদের কিন্তু বাঁচার খুব একটা মানে সুযোগ নাই, কারণ ইন্ডিয়া বড় দেশ, তাদের সামরিক শক্তি বেশি, আর আমাদের পালানোর জায়গা নেই, আমাদের চারদিকেই তো মোটামুটি ভারত। কিন্তু ভারত কেন করবে না? কারণ ভারত যদি বাংলাদেশকে অ্যাটাক করে ভারতের শত্রুগুলা বাংলাদেশের বন্ধু হয়ে যাবে। ভারতের শত্রুর ভিতরে পাকিস্তান আছে, ঠিক আছে, তারপর চীনের সাথে খারাপ সম্পর্ক চীন আছে, এইদিকে মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ মায়ানমার আছে, মায়ানমারও দেখো বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ফেলবে। তাহলে এইদিকে মায়ানমার, চীন, পাকিস্তান সবাই মিলে যদি ভারতের আবার চাইপা ধরে, তাহলে ভারতের কিন্তু অবস্থা টাইট। এই জন্য পৃথিবীর যত ছোট দেশই হোক বা যত বড় দেশই হোক, কেউ কারোর সাথে মানে সংগ্রামে বা যুদ্ধে এই জন্য নামে না যে কোনোভাবে যদি যুদ্ধ শুরু হয় পৃথিবী একদম 50-50 ভাগ হয়ে যাবে, 50% এক সাইডে যাবে, 50% আরেক সাইডে যাবে। তো লস দুইজনেরই হবে, কারো আলটিমেট লাভ হবে না। আগের মতো নাই যে আমি অনেক শক্তিশালী, যার উপরে যুদ্ধ করব সেই যুদ্ধ করে আমি সেই জায়গা দখল করে নিব, সেই দিন আর এখন নাই। তো এই জন্য আরেকটা বিশ্বযুদ্ধ পৃথিবীতে এখন হওয়া বেশ কঠিন। ঠিক আছে ভাই, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কেন হচ্ছে? যেটা বললাম, রাশিয়া ইউক্রেনের আমি বলেছি একটু আগেই যে 2014 সালে ক্রিমিয়া দখল করা নিয়ে শুরু হয়, ক্রিমিয়াটা এখন রাশিয়ার দখলে আছে। এর পরবর্তী 2022 সালে লোহান্স্ক আর কি বলে তোমার লুহান্স্ক আর দোনেৎস্ক নামে দুইটা প্রদেশ ছিল ইউক্রেনের। এই দুইটা প্রদেশের ভেতরে কিছু বিচ্ছিন্নতাবাদী ছিল যারা ইউক্রেন থেকে স্বাধীন হতে চায়। রাশিয়া ওদেরকে স্বীকৃতি দিয়ে দেয়, বলে তোমরা স্বাধীন দেশ। তো তখন থেকে আর কি মূলত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়। কিন্তু ডিপ ইনসাইড রাশিয়া সবচেয়ে বড় ভয় যেটা ছিল ইউক্রেনের সাথে ইউএস এর ভালো সম্পর্ক অ্যান্ড ন্যাটো এক্সপেনশন টুয়ার্ডস তোমার ইউক্রেন। ন্যাটো যদি একদম ইউক্রেন পর্যন্ত বিস্তৃত হয়ে যায় তার মানে রাশিয়ার সীমান্ত পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ঘুরঘুর করবে, যেটা রাশিয়া কোনোদিন হইতে দিতে চায় না। ঠিক আছে, এটা আটকানোর জন্য, পৃথিবীকে থ্রেট দেওয়ার জন্য এবং ইউক্রেনকে মানে কি বলে আমেরিকার দখলদারি থেকে বা আমেরিকার ছায়াতল থেকে মানে কি বলে সরানোর জন্যই আসলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা শুরু হয়। ভাই, ন্যাটো থেকে কি সাম্প্রতিক সময় প্রশ্ন আসে? হ্যাঁ, প্রশ্ন আসে সংগঠনগুলো থেকে, যে বর্তমান মহাসচিবকে, তারপরে হচ্ছে সম্মেলনটা কবে অনুষ্ঠিত হয়েছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে, পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। হ্যাঁ ভাই, ফরাসি আর ফার্সি ভাষার মধ্যে পার্থক্য কি? ফার্সি হচ্ছে ইরানের ভাষা, পার্সিয়ান, এটাকে বাংলায় বলা হয় ফার্সি, এটা ইরানের ভাষা। আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, এটা হচ্ছে ফ্রান্সের ভাষা। ঠিক আছে, ন্যাম কি? ন্যামে আসতেছে একটু পরে, হ্যাঁ, ন্যামে একটু পরে আসতেছে। ভাইয়া, এখন থেকে যদি ইংরেজিটা স্ট্রং করি এবং বাংলা ইংরেজিকে প্রস্তুতি নেই তাহলে কি পিছিয়ে পড়বো নাকি? কারণ ইংলিশে অধিকাংশ ফেল করে। না, পিছিয়ে পড়বা না। আহ ঠিক আছে, তুমি ইংলিশ দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। ভাই, প্রতি বছর কি সম্মেলন হয়? হ্যাঁ, প্রতি বছর সম্মেলন হয়, এই দেখতেই পাচ্ছ। 34তম সম্মেলন 24-এ হয়েছে, 35তম সম্মেলন হবে 25-এ। সামনের দিকে চলে যাই, ইউরোপীয় ইউনিয়ন। দেখো, ইউ ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সহজ কথায় ইউরোপের দেশগুলোর ভেতরে ইউরোপের বেশ কিছু দেশকে নিয়ে গঠিত তোমার যে সংগঠন সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। একটু আগে ন্যাটো যেটা পড়লাম, ন্যাটো একটা সামরিক জোট আর ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে একটা অর্থনৈতিক জোট। আবারও বলো, আমার সাথে সাথে পড়া হয়ে যাবে, ন্যাটো একটা সামরিক জোট আর ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে একটা অর্থনৈতিক জোট। তো ইউরোপীয় ইউনিয়ন কেন প্রতিষ্ঠিত হয়েছে? ইউরোপের দেশগুলো তোমার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে অর্থনৈতিকভাবে বেশ ভেঙে পড়ছিল, একসময় যে দাপট ছিল দাপট কমে আসছে। এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করার জন্য একে অন্যের সহযোগিতা দরকার। সবাই যদি নিজেদের ভিতরে কম্পিটিশন করতে থাকি তাহলে মানে কারোর জন্যই ভালো হবে না জিনিসটা। তো এই কথা চিন্তা করে মানে কি বলে ইউরোপের দেশগুলো অর্থনৈতিক এবং বাণিজ্যিক, শিক্ষা, চাকরি সব দিকের সুবিধা বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অনেক কাজ আছে, এর ভেতরে মেইন যে পার্সপেক্টিভটা অর্থনৈতিকভাবে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো মিলে একটা মার্কেট হবে। একটা মার্কেট মানে, সহজ করে একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ। ধরো এখানে একটা দেশ এ, এখানে একটা দেশ বি, এখানে একটা দেশ সি, এখানে একটা দেশ ডি। এখানে
তিনটা দেশ আছে XYZ। এ দেশ এক্স এর সাথে ব্যবসা করে, এ দেশ ওয়াই এর সাথেও ব্যবসা করে, বি দেশ জেড এর সাথে ব্যবসা করে, সি দেশ কারোর সাথেই ব্যবসা করে না, ডি দেশ একটু একটু জেড এর সাথে ব্যবসা করে বা ওয়াই এর সাথে ব্যবসা করে। এই দেখো চারটা দেশ পাশাপাশি, কিন্তু কেউ ব্যবসার সুযোগ অনেক বেশি পাচ্ছে, কেউ ব্যবসার সুযোগ একদমই পাচ্ছে না। তো ইউরোপীয় ইউনিয়ন কি করছে, চারটা দেশকে একটা মার্কেট বানাইছে। একটা মার্কেট বানাইছে মানে কি, XYZ এখন ডিরেক্ট এর সাথে ব্যবসা করতে পারবে না, ব্যবসা করতে হবে চারজনের সাথে একসাথে। ব্যাপারটা কিভাবে কাজ করে, ব্যাপারটা খুব সিম্পল। যে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ধরো ফ্রান্স আছে, হ্যাঁ, ফ্রান্সের সাথে যদি ব্যবসা করতে হয়, আমার ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা করতে হবে, আমি ফ্রান্সের সাথে ব্যবসা করতে পারবো না। অর্থাৎ বাংলাদেশের সাথে ফ্রান্সের যে লেনদেনটা সেটা ইউরোপীয় ইউনিয়নের থ্রুতে হবে। আবার ফ্রান্সও যদি বাংলাদেশে কিছু বেচতে চায়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের থ্রুতে বেচতে হবে। এটার সুবিধা কি, সব দেশগুলোই অর্থনৈতিকভাবে সমান সুযোগ সুবিধা পাবে। হ্যাঁ, তাহলে একটা অভিন্ন মার্কেট তৈরি করার লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এবং এদের নিজস্ব একটা মুদ্রা ব্যবস্থাও আছে, সেটাকে বলছি আমরা ইউরো মুদ্রা। ইউরোর নাম শুনেছো তোমরা। তাহলে খুবই সহজ, আমি এখন জার্মানিতে যাই, ফ্রান্সে যাই আর ইতালিতে যাই, আমার সেম মুদ্রা, এখন যেখানেই চাই আমি ব্যবসা করতে পারবো, কারণ সবাই মিলে একটাই মার্কেট। এবং একটা ভিসা হইলেই ইউরোপ ইউনিয়নভুক্ত সবগুলো দেশই ঘোরা যায়, যেটাকে আমরা বলছি সেনজেন ভিসা। ভিসাটার নাম কি, সেনজেন ভিসা। সেনজেনভুক্ত দেশগুলোতে মানে এক দেশ থেকে অন্য দেশে চলাচল করতে কোনো ভিসা লাগে না। তো বাংলাদেশ থেকে যদি আমরা যে কোনো একটা দেশের সেনজেন ভিসা নিয়ে নেই, তাহলে যে ইউরোপ ইউনিয়নের সবগুলো দেশই ঘুরে আসতে পারবো, আমার আর কোনো ভিসার প্রয়োজন নাই। তাহলে বুঝলাম ইউরোপীয় ইউনিয়ন একটা অর্থনৈতিক সংগঠন। দেখো এখানে কি লেখা আছে, ইউরোপীয় ইউনিয়ন বর্তমান বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্য সহজ করার মাধ্যমে রাষ্ট্রগুলোর উন্নয়নই জোটটার উদ্দেশ্য। 1957 সালে স্বাক্ষরিত রোম চুক্তি ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার পথ তৈরি করে। পরবর্তীতে 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইউরোপ প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলো একমতে পৌঁছায়। 1 নভেম্বর 1993 ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হলে যাত্রা শুরু হয় ইউরোপীয় ইউনিয়নের। ম্যাস্ট্রিক্ট চুক্তিতে 12টা দেশ স্বাক্ষর করেছিল, তাই ইউরোপীয় ইউনিয়নের পতাকায় 12টা তারা আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ম্যাস্ট্রিক্ট চুক্তিতে 12টা দেশ স্বাক্ষর করেছিল, তাই ইউরোপীয় ইউনিয়নের পতাকায় 12টা তারা আছে। এখন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য, যেখান থেকে বারবার প্রশ্ন আসে। তাহলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হইল কবে, 1993 সাল 1 নভেম্বর। 1 নভেম্বর 1993 সাল পূর্ণরূপ ইউরোপিয়ান ইউনিয়ন। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইইসি ছিল শুরুতে নাম, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা ইইসি। 1957 সাল। এই ইইসি থেকে ইইউ হয় হচ্ছে তোমার 1993 সালে। ঠিক আছে, কি বলে, নাম গ্রহণ হয় 92 সালে আর গঠিত হয় হচ্ছে 93 সালে। এই দুটার ভিতরে ভুল করলে হবে না। দেখো ইইসি থেকে ইইউ নামকরণটা হয় 92 সালে, কিন্তু ইউ তার যাত্রা শুরু করে হচ্ছে 1993 সালে। তাহলে কিভাবে মনে রাখবো, পরীক্ষা যদি প্রশ্ন আসে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, 1993 সালে, আর ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয়েছে কবে, 1992 সালে। ভাই পার্থক্য কি, অনেক সময় ছেলে মেয়ে জন্ম হওয়ার আগেই বাপ মা নাম রেখে ফেলে যে আমার ছেলে মেয়ে হইলে এই নাম রাখবো। ব্যাপারটা ওই রকম, যে পয়দা হয় নাই তার আগেই নামটা রেখে দিছে, এখন কিচ্ছু করার নেই। সদর দপ্তর কোথায়, ন্যাটোর মতো এটারও সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। কোথায় সদর দপ্তর, বেলজিয়ামের ব্রাসেলসে। প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 12টা, বর্তমান সদস্য দেশ 27টা। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। সর্বশেষ সদস্য দেশ কি, ক্রোয়েশিয়া। এন্ড এখান থেকে একটা দেশ বের হয়ে গেছে, কোন দেশ বের হয়ে গেছে বলতে পারবা? ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ ক্রোয়েশিয়া, বর্তমান সদস্য দেশ 27টা। কয়েক বছর আগে একটা দেশ বের হয়ে গেছে, কোন দেশ বের হয়ে গেছে বলো? ভেরি গুড, তোমরা অনেক কিছু জানো, মাশাল্লাহ। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা দেশ বের হয়ে গেছে, দ্যাটস ইউকে। দ্যাটস ইউকে বা যুক্তরাজ্য। হ্যাঁ, ইউকে বা যুক্তরাজ্য, এটা বের হয়ে গেছে, গুড। তো ওখানে যাচ্ছি, কেন বের হয়ে গেছে সেটাতে যাচ্ছি, তার আগে এটা একটু দেখে নেই। ইউরোমানি, লন্ডন ভিত্তিক অর্থনৈতিক একটা জার্নালের নাম হচ্ছে ইউরোমানি। সর্বশেষ ইউ ত্যাগকারী দেশ হচ্ছে ব্রিটেন বা যুক্তরাজ্য, যেটার কথা আমরা বলছিলাম 2020 সালে। ইউরোপোল, ওই ইউরো সদস্য যে দেশগুলো আছে ইউরোপীয় ইউনিয়নের, তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা কম্বাইন্ড পুলিশ ফোর্স আছে, যেটাকে বলা হয় ইউরোপোল।
কি নাম? ইউরোপল। আর পুরো পৃথিবীতে ইন্টারন্যাশনাল যে পুলিশ অর্গানাইজেশন সেটা হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোল আর ইউরোপের জন্য যেটা সেটা হচ্ছে ইউরোপল। ইউরোপলের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ। ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি ডেনমার্কের কোপেনহেগেন। ফ্রন্টেক্স ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। আমাদের যেমন এক এক দেশে এক এক সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি, বিএসএফ, ওখানে পুরা মানে ইউ ভুক্ত যে দেশগুলো আছে সবার জন্য যে সীমান্তরক্ষী বাহিনী সেটা হচ্ছে ফ্রন্টেক্স। ট্রয়িকা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান কমিশন অ্যান্ড আইএমএফ, এই তিনটা আর্থিক প্রতিষ্ঠানকে একসাথে ট্রয়িকা বলা হয়। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক পুরো ইউরোপের জন্য যে কেন্দ্রীয় ব্যাংকটা সেটাকে বলা হয় ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। ইউরোপিয়ান কমিশন, হ্যাঁ, ইসি, এবং আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এই তিনটাকে একসাথে কি বলা হয়? ত্রয়িকা বলা হয়। কি বলা হয়? ত্রয়িকা। ওকে, এখন দেখো ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে হচ্ছে তোমার যুক্তরাজ্য। কেন বের হয়ে গেছে যুক্তরাজ্য সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, ইউরোপীয় ইউনিয়নের তোমরা যে শুনলা এতক্ষণ পর্যন্ত অনেক সুবিধা আছে, যে আমার চাকরি করতে, ব্যবসা করতে, চিকিৎসা নিতে, পড়াশোনা করতে, এক মানে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে আমি সহজেই যেতে পারতেছি, সুযোগের অনেক অনেক সুযোগ আছে। আবার হচ্ছে কোনো ভিসা লাগতেছে না, আমি হচ্ছে পুরো পৃথিবীতে অ্যাক্সেস পাচ্ছি। এগুলো ভালো যারা একটু পিছিয়ে পড়া দেশ আছে তাদের জন্য, কিন্তু যারা উন্নত দেশ তাদের জন্য একটু ঝামেলা। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে, দেখো, তো মার্কিন যুক্তরাষ্ট্র না, যুক্তরাজ্য বা ব্রিটেন যে কারণে বের হয়ে গেছে তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে, ধরো যেই পরিমাণ চাঁদা তারা এখানে দেয়, এখানে সদস্য হইতে গেলে তো একটা চাঁদা দিতে হয়, সেই পরিমাণ রিটার্ন তারা পাচ্ছে না। এটা একটা ছোট কারণ, হ্যাঁ, রিটার্ন ঠিক মতো না পাওয়া। দ্বিতীয় কথা, যে অর্থনৈতিকভাবে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে অনেক কম সুযোগ সুবিধা পাচ্ছে। সে যদি একা ব্যবসা করে অনেক দেশের সাথে সে ব্যবসা করতে পারবে এবং সে প্রফিটটা নিজেই পাবে। এখানে আর ইউরোপীয় ইউনিয়নের থ্রুতে ব্যবসা করার দরকার নেই, সে এককভাবে ব্যবসা করতে চায়। এটাও একটা কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে ইউরোর থেকে পাউন্ডের ভ্যালু বেশি। সো ব্রিটেন পাউন্ডকেই সবসময় কি করে, তাদের মুদ্রা হিসেবে মানে। তো এই যে ইউরো অপেক্ষা পাউন্ড। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে ইমিগ্রেশন ল। সেটা কি? সেটা হচ্ছে ইমিগ্রেশন ল। ইমিগ্রেশন মানে কি? এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। এই যে শরণার্থীরা পালা যায়, রোহিঙ্গারা, তারাও হচ্ছে শরণার্থী। আবার তুমি যদি বিদেশে পড়তে চলে যাই, আমরাও মাইগ্রেন্ট, শরণার্থী না, ধরো এক দেশ থেকে অন্য দেশে গেলাম। তো ইউরোপীয় ইউনিয়নের এরকম শরণার্থী বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার একটা নিয়ম কানুন আছে। নিয়ম কানুনগুলো কি? যেমন মধ্যপ্রাচ্যে সারা বছরই যুদ্ধ হয়, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন। এখানে যে যুদ্ধের কারণে যারা পালায় যায় তারা টার্কি হয়ে, কোথা হয়ে? টার্কি হয়ে ইউরোপে প্রবেশ করে। আবার টিউনিশিয়া হয়ে অনেকে প্রবেশ করে। তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে মানুষ এরকম টার্কি বা টিউনিশিয়া থেকে দিয়ে পালায় ইউরোপে চলে যায়। এন্ড ইউরোপে চলে যাওয়ার পরে ইউরোপীয় ইউনিয়নের কথা হচ্ছে শরণার্থীরা আসলে তাদেরকে আশ্রয় দিতে হবে। তো তারা তো আগে প্রথমে ধরো গ্রিসে ঢুকলো বা ইতালিতে ঢুকলো, আস্তে আস্তে ছড়ায়, যেখানে সুযোগ সুবিধা বেশি সেখানে চলে যায়। কারণ কোনো তো ভিসা লাগে না, কারণ একবার তুমি গ্রিসে ঢুকতে পারলে বা ইতালিতে ঢুকতে পারলে ইউরোপের যে কোনো দেশে চলে যেতে পারবা। তো দেখা গেছে গত কয়েক বছর ধরে এই পরিমাণ শরণার্থী ইউরোপে প্রবেশ করছে এবং তারা ইংল্যান্ড বা ব্রিটেনের বিভিন্ন জায়গায় প্রবেশ করে কি বলে, কম বেতনের চাকরিগুলো সব দখল করে ফেলছে এবং তারা কম টাকায় করতে চায়। এটা করা থেকে অসুবিধা কি হয়েছে? ব্রিটেনের যারা নাগরিক, যারা সাধারণ মানুষ, তারা চাকরি হারায় ফেলছে। কারণ এই শরণার্থীরা তাদের থেকেও কম টাকায় চাকরি করতে আগ্রহী এবং তাদেরকেই চাকরি দেওয়া হচ্ছে। এতে করে ব্রিটেনে গত কয়েক বছর প্রচুর বেকারত্ব বেড়ে গেছিল এবং অর্থনৈতিকভাবে অনেক ডাউনফলের শিকার হয়েছে কে? ব্রিটেন। এইটা ছিল প্রধান উদ্দেশ্য। বাকি উদ্দেশ্যগুলো ছোট ছোট উদ্দেশ্য, যে আমি পাউন্ড রাখবো না ইউরো রাখবো, আমি কত টাকা চাঁদা দিচ্ছি, ব্যবসা কি আমি বড় পরিসরে ব্যবসা করবো না ছোট পরিসরে, এগুলো পরের কথা। মেইন ইস্যু ছিল হচ্ছে এই ইমিগ্রেশন ইস্যুটা। তাইলে ইউকে কি এখান থেকে সরার সুযোগ ছিল না? না, ইউরোপীয় ইউনিয়নের মেম্বার হইলে তোমাকে এটা মানতেই হবে। তাই ব্রিটেন চিন্তা করলো যে না, আমরা তাহলে বের হয়ে যাই। কিন্তু এত বড় সিদ্ধান্ত, এটা তো সরকার চাইলে নিজে নিতে পারে না, এটা তো আর বাংলাদেশের সরকার না যে যা মন চাইলো করলো। তো তারা কি করলো, একটা গণভোটের আয়োজন করলো, ইংলিশে যেটাকে বলা হয় রেফারেন্ডাম বা বাংলায় গণভোট। সব জনগণের কাছে জিজ্ঞেস করা হইলো, তোমরা কি চাও, ব্রিটেন বের হয়ে যাবে না ব্রিটেন থাকবে? তো দেখা গেল 50%-এর একটু বেশি মানুষ বললো না, আমরা বের হয়ে যাইতে চাই। তখন যে পার্লামেন্টে আইনটা পাশ হইল যে ব্রিটেন উইল এক্সিট ফ্রম ইউরোপীয় ইউনিয়ন,
যেটাকে আমরা বলছি ব্রিটেন এক্সিট। ব্রিটেন এক্সিট, এটাকেই আমরা সংক্ষেপে বলি ব্রেক্সিট। কি বলি? ব্রেক্সিট। তাহলে ব্রেক্সিট শব্দটার মানে কি? ব্রেক্সিট শব্দটার মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্রেক্সিট। তাহলে ব্রেক্সিটের প্রধান কারণ কি? যে এই শরণার্থী সংকট এবং হচ্ছে বিভিন্ন অবৈধ অভিবাসীদের কারণে মার্কিন যুক্তরাজ্যে যে অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, সেটা থেকে পরিত্রাণের লক্ষ্যে তোমার এই যুক্তরাজ্য যে পদক্ষেপ গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার, দ্যাট ইজ কল্ড ব্রেক্সিট বা ব্রিটেন এক্সিট। বুঝতে পারছি? সবাই এখন বলো বুঝছি কিনা। না বুঝলে প্রশ্ন করো, আর বুঝলে জানাও যে ভাইয়া বুঝছি। এরপরে ব্রিক্সে চলে যাব। তাইলে ইউরোপীয় ইউনিয়ন, আমি আরেকবার একটু বলি ছোট্ট করে। ইউরোপীয় ইউনিয়ন কি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং একটা রাজনৈতিক জোট। ইউরোপীয় ইউনিয়নের শুরুতে সদস্য ছিল 12টা, বর্তমান সদস্য হচ্ছে 27টা। সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া, বের হয়ে গেছে 2020 সালে ব্রিটেন। সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। এটা ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয় কবে? 1992 সালে। আর প্রতিষ্ঠিত হয় কবে? 1993 সালে। সদস্য দেশগুলো যে মুদ্রা, অভিন্ন মুদ্রা গ্রহণ করেছে, সেটার নাম কি? ইউরো। ঠিক আছে? এদের সীমান্তরক্ষী বাহিনী হচ্ছে ফ্রন্টেক্স। এদের হচ্ছে কি বলে যে পুলিশ ফোর্স, সেটার নাম হচ্ছে ইউরোপোল। ওকে? আর এখান থেকে বের হয়ে গেছে ব্রিটেন। এই প্রসেসটাকে বলা হয় ব্রেক্সিট। বলো বুঝছে কিনা সবাই, একটু চ্যাট বক্সে জানাও বুঝতে পারছে কিনা। গুড, অল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। এখন তোমরা যারা এগুলো পড়ে রাখতেছো, তোমাদের কত যে উপকার হইতেছে, এটা তোমরা অ্যাডমিশন সিজনে যে ফেস করবা। অ্যাডমিশন সিজনে যে যখন এই কথাগুলো আমরা বলতে যাই, তখন তো অল্প সময় থাকে, পোলাপান শুনলেই ভয় পেয়ে যায়, ভাই এত কথা কিভাবে মনে রাখবো। তোমরা যখন অ্যাডমিশন সিজনে যাবা, তোমাদের এগুলো যখন ক্লাসগুলো নেওয়া হবে, তোমরা বলবো আরে ভাই সব তো জানি, এখন জাস্ট খালি পড়বো আমরা। ভাই বলতে থাকুক, আমরা জাস্ট মনে করার চেষ্টা করি। তখন ক্লাসগুলা তোমার আর করা লাগবে না, ওই ক্লাসগুলো রিভিশন। এখন তোমরা মনে হচ্ছে যে ভাইয়া গল্পের মতো করে শুনি, তো তোমাদের কিছু মনে থাকবে, কিছু থাকবে না। কিন্তু অ্যাডমিশন সিজনে যে এই ক্লাসগুলো যখন করবা, সব কথা মনে পড়ে যাবে, ক্লাসটার মাধ্যমে তোমার রিভিশন হয়ে যাবে, বাসায় আর পড়ারও দরকার হবে না ইনশাল্লাহ। ওকে। ইউ থেকে সাম্প্রতিক সময় কেমন প্রশ্ন আসছে? সাম্প্রতিক সময় তুমি যদি সব বিশ্ববিদ্যালয়ে কাউন্ট করো, সংগঠন কোনো না কোনটা থেকে প্রশ্ন আসেই। কোনটা থেকে প্রশ্ন আসে সেটা বলা যায় না। অ্যাডমিশন টেস্টে তো প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে না, কারণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে 30টা, এর ভেতরে আন্তর্জাতিকের 15টা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো 15-20টা। তার মানে কি একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে খুব বেশি হইলে। তাহলে যত সংগঠন আছে, প্রত্যেক বছর সংগঠন থেকে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা এখন ন্যাটো থেকে হইতে পারে, ন্যাম থেকে হইতে পারে, ইউরোপীয় ইউনিয়ন থেকে হইতে পারে, ব্রিক্স থেকে হতে পারে। সো আমাদের টার্গেট রাখতে হবে, আমি সব সংগঠন যদি পড়ি, একটা প্রশ্ন কমন পাবো। একটা প্রশ্ন কমন পাবো মানে হিউজ একটা বিষয়। বুঝছো? টার্গেটটা এরকম রাখবা যে আমি সব সংগঠন পড়বো, মানে এক নাম্বার আমার কমন। ওকে, আমরা সামনের দিকে চলে যাই। ব্রিক্স। ব্রিক্স, ইট। ওকে, দেখো, ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে ব্রিক্স। তো ব্রিক্স এর ফুল ফর্মটা যদি চিন্তা করো, BRICS, আমি আবারও যদি লিখি BRICS, ব্রিক্স। বিতে কি? বিতে হচ্ছে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এবং হচ্ছে এসতে দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ? তো শুরুতে এটার নাম ছিল ব্রিক। তখন তোমার সাউথ আফ্রিকা ছিল না। তখন বাকি 4টা দেশ নিয়ে ব্রিক গঠিত হয়েছিল। বর্তমানে সাউথ আফ্রিকা যোগ হওয়ার পর নাম হয়ে গেছে ব্রিক্স। আরো সদস্য অ্যাড হয়েছে, কিন্তু নামটা ব্রিক্সই আছে, নাম চেঞ্জ হয় নাই। ব্রিক্স কেন প্রতিষ্ঠিত হয়েছে? ব্রিক্স প্রতিষ্ঠা করার একটাই উদ্দেশ্য, আমেরিকাকে পিছে ফেলা। বর্তমান সময়ে পৃথিবীর যত সংগঠনগুলো শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে, তাদের একটাই উদ্দেশ্য, আমেরিকাকে পিছনে ফেলে দেওয়া।
তাহলে এটা একটা অর্থনৈতিক সংগঠন, কিন্তু দেখো বিভিন্ন মহাদেশে ছড়ায় ছিটায় আছে। দেখো রাশিয়া আছে, চীন আছে, ভারত আছে, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা আছে, ব্রাজিল আছে, মাঝখানে এই দেশগুলো হচ্ছে জয়েন করছে। তাইলে চিন্তা করো, অল্প কয়েকটা দেশ নিয়ে গঠিত একটা সংগঠন, কিন্তু পৃথিবীর মোটামুটি 50% তারা দখলে নিয়ে নিছে। এন্ড জিডিপির দিক থেকেও এরা পৃথিবীর একটা বড় অংশের জিডিপি এদের দখলে। কারণ দেখো ব্রাজিলের জিডিপি অনেক বেশি, রাশিয়ার জিডিপি নিয়ে তো প্রশ্ন করার কিছু নেই, ভারতের জিডিপি বেশি, চায়নার জিডিপি বেশি, বর্তমানে দক্ষিণ আফ্রিকার অবস্থাও খুব ভালো। তাহলে পৃথিবীর মানে অনেক বড় সাইজের জিডিপি আছে এমন দেশগুলোকে নিয়ে ব্রিক্স গঠিত। এন্ড ব্রিক্স গঠিত হওয়ার পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটু নড়বড়ে হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে অ্যাজ ইন এরা ফুল ইকোনমিক সিস্টেম এবং পলিটিক্যাল সিস্টেমকে ঘুরায় দেওয়ার টার্গেট এদের। কারণ বর্তমান পৃথিবী তো ডলার কেন্দ্রিক, আন্তর্জাতিক যত বাণিজ্য হয় বেশিরভাগ বাণিজ্য হয় ডলারে, ইউরোতে বাণিজ্য খুব কম হয়, বা রাশিয়ার রুবলে বাণিজ্য খুব কম হয়, চায়নার কারেন্সিতে বাণিজ্য খুব কম হয়। তাহলে যত বেশি ডলারে বিজনেস হবে আমেরিকার জন্য তত বেশি লাভ। এটাকে কিভাবে কমানো যায় তার কারণ পুরো পৃথিবীকে কন্ট্রোল করা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ, বিশ্ব ব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এদেরকে আবার কে চালায়? ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ কে চালায় আবার আমেরিকা। তাইলে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এর কাছ থেকে পৃথিবীকে বাঁচাইতে হবে। এই জন্য ব্রিক্স যেটা করছে, ব্রিক্স তাদের নিজেদের একটা ব্যাংক চালু করছে, যেটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। কি নাম? এনডিবি, বা ফুল ফর্ম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প হিসেবে ধরা হচ্ছে এনডিবি কে। কিসের বিকল্প? ওয়ার্ল্ড ব্যাংক। যে পুরো পৃথিবীর দেশগুলো এখন এনডিবির মেম্বার হবে এবং তাদেরকে আর্থিক সহায়তা এনডিবি প্রদান করবে রাদার দ্যান ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে সহজ কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যকে টেক্কা দেওয়ার জন্যই পৃথিবীর শক্তিশালী এবং জিডিপিধারী দেশগুলোকে নিয়ে গঠিত সংগঠন হচ্ছে ব্রিক্স। শুরুতে 4টা দেশ ছিল, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না। পরবর্তীতে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর নাম হয় ব্রিক্স। বর্তমানে আরো কিছু সদস্য এখানে যুক্ত হয়েছে। দেখো, তাহলে ব্রিক থেকে নাম চেঞ্জ হয়ে ব্রিক্স নামকরণ হয়েছে 2010 সালে। কত সালে? 2010 সালে। এদের নির্দিষ্ট কোনো সদর দপ্তর নাই। কি নাই? নির্দিষ্ট কোনো সদর দপ্তর নাই। বর্তমান সদস্য দেশ কয়টা? 10টা সদস্য দেশ আছে। ওই 5টা ছাড়াও আরো 5টা সদস্য যুক্ত হয়েছে। এরা নিজেদের একটা ব্যাংক চালু করছে, এটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। প্রতিষ্ঠিত হয়েছে 2014 সালে। ব্যাংকটার সদস্য আছে হচ্ছে 8টা। আর সর্বশেষ ব্রিক্স সম্মেলন হয় দক্ষিণ আফ্রিকা। পরবর্তী এটাও হয়ে গেছে, 16তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে, এটা আগের তথ্য। তোমার রাশিয়া অনুষ্ঠিত হয়ে গেছে 2024 সালে। সামনে 17তম অধিবেশন হবে। তাহলে দেখো, সহজ করে যদি বলি, যেটা বললাম একবার ছোট্ট করে রিক্যাপ করি। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং অর্থনৈতিকভাবে পুরো পৃথিবীকে একটা নতুন ডাইনামিক্স দেওয়ার জন্য এই চীন, রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া এদেরই উদ্যোগ ছিল। পরবর্তীতে সাউথ আফ্রিকা যুক্ত হয়। এদের মিলে যে সংগঠন গঠিত হয় সেটা হচ্ছে ব্রিক্স, এবং এরা নিজেদের একটা ব্যাংক গড়ে তোলে 2014 সালে, যেটা হচ্ছে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প। এখান থেকে ভাই কি কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় হচ্ছে তোমার 2009 সালে। পরবর্তীতে নাম চেঞ্জ হয় হচ্ছে 2010-এ। প্রতিষ্ঠিত হলো 2009, নাম চেঞ্জ হলো 2010-এ। এনডিবি গঠিত হয় কবে? 2014 সালে। এনডিবি কবে গঠিত হয়? 2014 সালে। ঠিক আছে। সদস্য দেশ বর্তমানে কয়টা? বর্তমানে সদস্য দেশ হচ্ছে 10টা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এছাড়া আছে মিশর, আছে ইথিওপিয়া, আছে তোমার ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং তোমার ইন্দোনেশিয়া। এই দেশগুলো হচ্ছে বর্তমান ব্রিক্সের সদস্য দেশ। ঠিক আছে, ওকে। এন্ড এদের নির্দিষ্ট কোনো সদর দপ্তর নাই এবং নির্দিষ্ট কোনো মহাসচিব বা সভাপতি নাই। কিন্তু বর্তমানে হচ্ছে তোমার ব্রাজিল এটার সভাপতিত্ব পালন করতেছে। বিভিন্ন দেশকে এক এক সময় সুযোগ দেওয়া হয়, ব্রাজিল বর্তমানে এটার সভাপতিত্ব করতেছে। ভাই বাংলাদেশ ব্রিক্সের সদস্য না, বাংলাদেশ এনডিবির সদস্য, নট ব্রিক্স। না, বাংলাদেশ এখানে নাই, বাট বাংলাদেশ এটা নিয়ে কথা হচ্ছে, পটেনশিয়াল কথাবার্তা চলতেছে, মেম্বার হইতে পারে। ওকে, ব্রিক্স থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
সংগঠনের তথ্য কি এখনই মুখস্থ করতে হবে? এখন থেকে পড়তে পারো, বাট মুখস্থ করার দরকার নেই। ভাই এনডিবির কারেন্সি কি? এনডিবির কোনো ব্যাংকের কোনো কারেন্সি থাকে না। ওয়ার্ল্ড ব্যাংকের কারেন্সি তো আর তোমার হচ্ছে ইউএস ডলার না, মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সি হচ্ছে ইউএস ডলার। তো এনডিপি ব্যাংকটা গঠিত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প হিসেবে, বাট সামনের দিনগুলোতে এনডিপি হচ্ছে তাদের কারেন্সি লঞ্চ করবে, ঠিক আছে, এই দেশগুলোর জন্য। তার মানে ওটা এনডিবির কারেন্সি এমন না, মানে এনডিবির সদস্য দেশগুলো যেটা আছে সেটার জন্য একটা অভিন্ন একটা কারেন্সি লঞ্চ করার প্ল্যান আছে, বাট এখনো লঞ্চ করে নাই। ভাইয়া এনডিবি কি ব্রিক্সের বাইরের দেশ নিয়েও হয়? হ্যাঁ, হতে পারে, যেমন বাংলাদেশ। ভাইয়া প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2009 সালে, আর ব্রিক থেকে ব্রিক্স নামকরণ হয় হচ্ছে 2010 সালে। হ্যাঁ, তোমার পরীক্ষা যদি প্রশ্ন আসে ব্রিক্সের প্রতিষ্ঠাকাল কত, অ্যান্সার হবে 2009। আর নামকরণ হয়েছে হচ্ছে কারণ সংগঠন তো একটাই, জাস্ট নাম চেঞ্জ হয়েছে। সংগঠনটা আগে নাম ছিল ব্রিক, ওখান থেকে ব্রিক্স হয়েছে। সো এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? 2009 সালে। আর নামটা চেঞ্জ হয়েছে কবে? 2010-এ। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? চীনের সাংহাইয়ে। চীনের সাংহাই হচ্ছে এটা সদর দপ্তর অবস্থিত। ওকে, এখান থেকে আর কোনো প্রশ্ন আছে কিনা? লাস্ট 30 সেকেন্ডস। এনডিবি সদর দপ্তর, রিফাত বললামই তো, চীনের সাংহাই সদর দপ্তর অবস্থিত। চীনের সাংহাই এনডিবির সদর দপ্তর অবস্থিত হচ্ছে চীনের সাংহাই। ওকে, এরপর আছে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। দেখো, নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যাম। NAM, এনতে হচ্ছে নন, এতে অ্যালাইন্ড, এমতে মুভমেন্ট, বাংলায় বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। নামটা শুনে বুঝতে পারতেছো যে আমি কোনো জোটেই যাব না, আমি নিরপেক্ষ থাকবো, এমন একটা আন্দোলনকেই বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এটা মেইনলি ন্যাটোর মানে প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ন্যাটো সৃষ্টি হইল, পুরো পৃথিবীব্যাপী কোনো দেশ স্বাধীন হইলেই ইদার ন্যাটো তাদের দিকে টানার চেষ্টা করতো যে তুমি আমার দিকে আসো, আমি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, তুমি মেম্বার না হইলেও আমি তোমাদেরকে হেল্প করব। আবার অন্যদিকে রাশিয়া তাদের বা সোভিয়েত ইউনিয়ন তাদেরকে টানার চেষ্টা করতো। এই জন্য মানে কোনো দেশ স্বাধীন হইলে হয় তারা ইউএসএ পন্থী হইতো, নাইলে তারা হচ্ছে সোভিয়েত পন্থী হইতো। মাঝখানে যে নিউট্রালও থাকা যায় এটা দেশগুলোর মাথায় ছিল না। কেউ কোনো না কোনো একটা পোলে যায় অ্যাড হইতো, ঠিক আছে, হয় ইউএসএ নাইলে সোভিয়েত। তো এর মাঝখানে কিছু দেশ ছিল, মিশরের জামাল আব্দুল নাসের, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, তারপরে হচ্ছে তোমার যুগোস্লাভিয়ার জোসেফ মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, ঠিক আছে। এরকম বিভিন্ন বিশ্ব নেতারা মিলে একত্রিত হইলেন এবং চিন্তা করলেন যে আমরা কোনো জোটেই যাব না, না সোভিয়েত না ইউএসএ, আমরা নিজের ভাগ্য নিজেরাই গড়বো, আমরা নিরপেক্ষ থাকব। তো সেইখান থেকেই গঠিত হয় এই আন্দোলন। এটা একটা অর্গানাইজেশন, এটা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, বাট এদের নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই, ঠিক আছে। এরা এক এক সময় এক এক সদস্য দেশগুলোতে যে তারা সম্মেলনগুলা করে। তাহলে মোট কথা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে নব্য স্বাধীন হওয়া দেশগুলো যখন সোভিয়েত এবং ইউএস এর জোট থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে নিজেরাই নিজেদের জন্য একটা জোট গঠন করে, তখন সেটাকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। ঠিক আছে, দেখো এখানে এটাই লেখা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক অংশে নেতৃত্ব দেয় পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র, অপর অংশে নেতৃত্ব দেয় সাবেক সোভিয়েত ইউনিয়ন। দুই গোষ্ঠীর দ্বন্দ্ব থেকে স্নায়ুযুদ্ধ শুরু হলে সদ্য উপনিবেশ থেকে স্বাধীন লাভকারী দেশগুলো নিরপেক্ষ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। নিরপেক্ষ রাষ্ট্রগুলো নিজেদের স্বাধীনতা টিকিয়ে রাখা বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলে ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার জোসেফ মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকর্ণ, মিশরের জামাল আব্দুল নাসের, ঘানার কাউমি নক্রমা এই জোট প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন। ন্যাম সদস্যভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক দেশ ন্যাটো ও সোভিয়েত ইউনিয়নের সামরিক জোট ওয়ারশো প্যাক্টের কোনোটিতেই যোগদান না করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়।
দেখো যেটা বললাম সেটা কি বইয়ের ভাষায় লেখা আছে এখানে। এখান থেকে কি কি প্রশ্ন আসে? ন্যামের ফুল ফর্ম নন অ্যালাইন্ড মুভমেন্ট। ফুল ফর্ম কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট প্রতিষ্ঠিত হয় 1955 সালে। হ্যাঁ, এন্ড যাত্রা শুরু করে 61 সালে। এটা সিদ্ধান্ত হয় 1955 সালে, আর যাত্রা শুরু করে 1961 সালে। পরীক্ষায় কি প্রশ্ন আসবে? ন্যাম প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1955 সালে। ন্যামের কার্যক্রম শুরু হয় কবে? 1961 সালে। এদের কোনো সদর দপ্তর নেই। সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। বর্তমান সদস্য দেশ 121টা। হ্যাঁ, ওকে। সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারিতে উগান্ডার কাম্পালায়। পঞ্চশিলা নীতি বা তোমার পঞ্চশিলা নীতি এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। এটা ধারণার প্রবক্তা দেন হচ্ছে জওহরলাল নেহেরু ও চৌয়েন লাই। বাংলাদেশ কিন্তু কখনোই সরাসরি একদম ইউএস পন্থীও ছিল না, সোভিয়েত পন্থীও ছিল না। একটু সোভিয়েত ঘেঁষে আমরা ছিলাম শুরুর দিকে, বাট একেবারে আমরা ওয়ারশো প্যাক্টে যোগদান করি নাই। এই জন্য আমরা ন্যামে যোগদান করি 1973 সালে। কবে যোগদান করি? 1973 সালে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বঙ্গবন্ধু ন্যামের চতুর্থ সম্মেলনে যোগদান করেন। আর ন্যামের বার্তা সংস্থার একটা নাম আছে, ন্যাম নিউজ এজেন্সি বা এনএনএন। ঠিক আছে, তাহলে সহজ করে যদি বলি তাহলে দেখো ন্যামের ফুল ফর্ম কি? ন্যামের ফুল ফর্ম হচ্ছে তোমার নন অ্যালাইড মুভমেন্ট, বা বাংলায় বলা হয় হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। এটা তোমার কি বলে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে স্নায়ুযুদ্ধ শুরু হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো গড়ে তোলে, সোভিয়েত ইউনিয়ন ওয়ারশো প্যাক্ট গড়ে তোলে। যে দেশই উপনিবেশ থেকে স্বাধীন হচ্ছে ন্যাটো টান দেওয়ার চেষ্টা করে, ওয়ারশো প্যাক্টও টান দেওয়ার চেষ্টা করে। অনেক দেশ ন্যাটোতে চলে গেছে, অনেক দেশ ওয়ারশো প্যাক্টে চলে গেছে। মাঝখানে কিছু দেশ ছিল তারা মনে করতো যে কোনো একটা পক্ষে চলে যাওয়া মানে সারা জীবন দাসত্ব করা। আমরা কোনো জায়গায় যাবো না, আমরা স্বাধীন দেশ, আমাদের ডিসিশন আমরা নিজেরা নিব। এর ভেতরে ছিলেন ইন্দোনেশিয়া ডক্টর আহমেদ সুকর্ণ, তারপর হচ্ছে তোমার ভারতের জওহরলাল নেহেরু, মিশরের জামাল আব্দুল নাসের, ঠিক আছে, যুগোস্লোভিয়ার জোসেফ মার্শাল টিটো, তারপর ঘানার একজন নেতা। এরা সবাই মিলে একত্রিত হইলেন, সিদ্ধান্ত নিলেন এমন কি করা যায়। তখন গঠিত হইল জোট নিরপেক্ষ আন্দোলন। প্রতিষ্ঠা হইল 1955 সালে, যাত্রা শুরু করে 1961 সালে। হ্যাঁ, এর পরবর্তীতে আস্তে আস্তে সদস্য বাড়তে থাকে। বর্তমান সদস্য হচ্ছে 121টা, সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। এদের নির্দিষ্ট কোনো সদর দপ্তর নাই। এরা প্রত্যেক বছর বিভিন্ন সদস্য দেশগুলোতে সম্মেলন করে। কিন্তু এখন ন্যামের খুব একটা কাজ নেই, এরা জাস্ট মানে নামমাত্র সম্মেলনগুলো করে, এদের মানে খুব একটা ইফেক্টিভ কোনো কাজ নেই। ঠিক আছে ভাই, পঞ্চশিলা মানে কি? পঞ্চশিলা তোমার অর্থনৈতিক বা ডিপ্লোম্যাটিক একটা টার্ম। ঠিক আছে, যে কি বলে, এক পারস্পরিকভাবে দেশগুলোর ভালো থাকার জন্য 5টা প্রিন্সিপাল মেনটেন করতে হয়। ঠিক আছে, মানে কি বলে, দুইটা দেশ তাদের ভিতরে সম্পর্ক সবসময় সৌহার্দ্য মেনটেন করবে, কেউ কারো ক্ষতি করবে না, এরকম 5টা প্রিন্সিপালকে একসাথে বলা হয় পঞ্চশীলা। হ্যাঁ, জোট মানে একসাথে হওয়া। জোট বোঝো না? জোট মানে কি, যে আমি একা আছি সিঙ্গেল, আমার সাথে যদি আরো মানে 100 জন টিচার এসে দাঁড় হয়ে যায়, তার মানে এটা শিক্ষকদের একটা জোট। জোট মানে গ্রুপ, কালেকটিভ। বুঝতে পেরেছো? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? ন্যাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন মুভমেন্ট, ন্যাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আবারও সেম প্রশ্ন ভাই, এখান থেকে মানে সাম্প্রতিক কোয়েশ্চেন কিরকম হয় এটার অ্যান্সার তো দিলামই। সব সংগঠন থেকে মিনিমাম একটা প্রশ্ন আসবে, এটা যে কোনো একটা থেকে আসতে পারে। সেটা ন্যাম থেকে আসতে পারে, ব্রিক্স থেকে আসতে পারে, ন্যাটো থেকে আসতে পারে, এক এক বছর এক একটা থেকে আসে। সো আমাদের সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনগুলোই পড়তে হবে, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। সেটা কোনটা থেকে আসে সেটা বলা যায় না। বিগত বছরগুলোতে ন্যামের সম্মেলন থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, এবং ন্যাম প্রতিষ্ঠার জন্য কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেখান থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে। বঙ্গবন্ধু ন্যামটা কি? না, শেখ মুজিবুর রহমান ন্যামের একটা সম্মেলনে যোগদান করে, সেটা লেখা আছে। বঙ্গবন্ধু ন্যাম নামে আলাদা কোনো ন্যাম নেই। ঠিক আছে ভাই, প্রতি বছর কি সম্মেলন হয়? হ্যাঁ, প্রতি বছর সম্মেলন হয়। প্রত্যেকটা সংগঠনেরই প্রত্যেক বছর সম্মেলন হয়। কিছু কিছু সংগঠন আছে যাদের 2 বছর পর পর হয়, বাট যেগুলো আমরা পড়াচ্ছি এগুলো প্রত্যেকটারই প্রত্যেক বছর সম্মেলন হয়। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমরা অর্ধেকের দিকে চলে আসছি, আমরা একটা ছোট্ট ব্রেক দেই। এখন বাজে জাস্ট 11টা, জাস্ট 5টা মিনিটের একটা ব্রেক থাকুক। আমরা
11:05 উইল বি ব্যাক। ওকে।
ওকে, ওয়েলকাম ব্যাক সবাইকে। এখন আমরা আলোচনা করতে যাব কমনওয়েলথ নিয়ে। ওকে, সবাই জয়েন করো, দু একজন জয়েন করা বাকি মনে হয়। ওকে, শুরু করি আমরা। আমরা লাস্ট কথা বললাম হচ্ছে ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে। এখন আলোচনা করব কমনওয়েলথ। কমন কথাটার ভেতরেই বোঝা যাচ্ছে কমনওয়েলথ সবার জন্য সম্পদ। কাদের জন্য সম্পদ? যারা একসময় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পার্ট ছিল। তাহলে খুব সহজ করে বুঝতে গেলে যারা কোনো না কোনোভাবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অংশ ছিল কোনো না কোনো এক সময়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদেরকে নিয়ে গঠিত যে সংগঠন সেটাই হচ্ছে কমনওয়েলথ। মানে এক কথা আছে না, মানে ওইয়া গরু মেরে জুতা দান। হ্যাঁ, এই জিনিসটার মানে কি, যে তোমার বড় একটা জিনিস নিয়ে গেছে, মিনিমাম ছোট একটা জিনিস ফেরত দিচ্ছি। সেটাই হচ্ছে তোমার কমনওয়েলথ। যে ব্রিটিশরা তো একসময় অনেক দেশ পৃথিবীর শাসন করছে, ঔপনিবেশিক শাসনের ভেতরে ছিল। সে দেশগুলো স্বাধীন হয়ে গেছে। এখন ব্রিটেনের যে রাজ পরিবার, তাদের মায়া হয় যে দেশগুলোকে আমরা শাসন করছি, তাদের জন্য তো কিছু না কিছু করা দরকার। তো এই জন্য ব্রিটিশ যে রাজ পরিবার, তাদের তহবিল থেকে এই দেশগুলোর আর্থিক, রাজনৈতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য টাকা পয়সা দেওয়া হয়, এবং এর কিছু সদস্য দেশ আছে। সেটাই হচ্ছে কমনওয়েলথ। দেখো, তো একসময় ব্রিটিশ উপনিবেশিক স্বাধীনতা লাভকারী রাষ্ট্রসমূহের সংগঠন হলো কমনওয়েলথ। 1926 সালে বেলফোর ঘোষণা এবং 1929 সালের ইম্পেরিয়াল সম্মেলনের মধ্য দিয়ে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস ধারণার সূচনা হয়। ঠিক আছে। 1931 সালে স্ট্যাচু অফ ওয়েস্টমিনিস্টার আইনের দ্বারা উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা এবং কমনওয়েলথ থেকে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র মর্যাদা প্রদান করা হয়। 28 এপ্রিল 1949 সালে লন্ডন ঘোষণায় ব্রিটিশ নামটি বাদ দিয়ে কমনওয়েলথ অফ নেশনস নাম গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। এত কথার কোনো দরকার নেই। সহজ কথায়, কমনওয়েলথ যাত্রা শুরু করে কবে? 1949 সালে। কত সালে? 1949 সালে। সদর দপ্তর কোথায়? যুক্তরাজ্যের লন্ডনে। কোথায়? লন্ডনে। এটা সচিবালয় প্রতিষ্ঠিত হয় 1965 সালে। প্রথম মহাসচিব ছিলেন আর্নল্ড স্মিথ, দরকার নেই। বর্তমান ও প্রথম নারী মহাসচিব হচ্ছে প্যাট্রিসিয়া জ্যানেট, স্কটল্যান্ডের। কমনওয়েলথের ইতিহাসের প্রথম নারী মহাসচিব হচ্ছে প্যাট্রিসিয়া জ্যানেট, যিনি স্কটল্যান্ডের। সদস্য রাষ্ট্র হচ্ছে 56টা। কয়টা সদস্য রাষ্ট্র? 56টা। এর মধ্যে এশিয়ার 8টা আছে, ইউরোপের 3টা, আফ্রিকার 21টা, ক্যারিবিয়ান 13টা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আছে 11টা। সর্বশেষ সদস্য হচ্ছে টোগা। আর বাংলাদেশ একসময় মানে ভারতীয় উপমহাদেশের অংশ ছিল, আর ভারতকে তো মানে এখানে তো ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল। সো আমাদের স্বাধীনতার পরবর্তীতে সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থার আমরা সদস্যপদ লাভ করি সেটা হচ্ছে কমনওয়েলথ। সো বাংলাদেশ ইজ ডেফিনেটলি আ মেম্বার অফ কমনওয়েলথ। বুঝতে পারছো? ওকে। দেখো, বর্তমান সংস্থার প্রধানকে, এটার মহাসচিব তো আছে প্যাট্রিসিয়া জ্যানেট, কিন্তু সংস্থার প্রধান সর্বসময় রাজপরিবারে যিনি প্রধান থাকেন, হয় রানী, একদিন রানী এলিজাবেথ ছিলেন, এখন হচ্ছে রাজা তৃতীয় চার্লস। রাজা তৃতীয় চার্লস হচ্ছে সংস্থা প্রধান। কমনওয়েলথ দিবস প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সোমবার পালন করা হয় হচ্ছে কমনওয়েলথ দিবস। কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিনিধিকে বলা হয় হাই কমিশনার। হ্যাঁ, অনেকের ইচ্ছা আছে না যে বড় হয়ে, ধরো অনেকের সরকারি চাকরি করার ইচ্ছা থাকে, অনেকের রাষ্ট্রদূত হওয়ার ইচ্ছা আছে, অ্যাম্বাসেডর হওয়ার ইচ্ছা আছে, তাই না? যে বিভিন্ন দেশে তোমাকে নিয়োগ করবে, ওই দেশে যে তুমি মানে কি বলে কাজ করবা, বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করবা, এদেরকে আমরা কি বলি? অ্যাম্বাসেডর বলি, তাই না? বা এটাকে দেখো, হাই কমিশনার কাদেরকে বলা হয়? কমনওয়েলথভুক্ত যারা যে দেশ, সেই দেশগুলোর তোমার রাষ্ট্রদূত যারা, তাদেরকে বলা হয় তোমার হাই কমিশনার। আর বাকিদেরকে বলা হয় অ্যাম্বাসেডর। বাংলায় বললে সহজ কথায় রাষ্ট্রদূত। যেমন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত। অর্থাৎ প্রত্যেকটা দেশেই অন্য আরেকটা দেশের নিযুক্ত রাষ্ট্রদূত থাকে, যার কাজ হচ্ছে ওই দেশের সাথে আরেক দেশের সম্পর্ক রক্ষা করা। তার মানে বাংলাদেশে যদি ইউএস এর কোনো রাষ্ট্রদূত থাকে, তার কাজ হচ্ছে বাংলাদেশ ইউএস এর ভিতর সম্পর্ক রক্ষা করা। তাকে নিয়োগ করবে ইউএসএ। আর বাংলাদেশের কাউকে যদি ইউএসএ পাঠাইতে হয়, তাহলে সেটাকে বাংলাদেশ নিয়োগ করবে, সে ইউএসএ যাবে, থাকবে সেখানে, যোগাযোগ রক্ষা করবে, তাকে বলা হচ্ছে রাষ্ট্রদূত। ইউএসএ তো কমনওয়েলথের মেম্বার না, তাই সেটা অ্যাম্বাসেডর। আর যদি কমনওয়েলথভুক্ত মেম্বার হয়, আমি যদি বাংলাদেশ থেকে কাউকে ইংল্যান্ডে পাঠাই, তাহলে তাকে বলা হবে ইংল্যান্ডের হাই কমিশনার। বুঝতে পারছো? অনেকেরই হয়তো হাই কমিশনার হওয়ার ইচ্ছা আছে বড় হয়ে। তোমাদের জন্য দোয়া থাকলো। বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে? দেখো, 1972 সালে 18 এপ্রিল 32তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। কমনওয়েলথের মূলনীতি কি? কমনওয়েলথের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই সংস্থাটির কোনো সংবিধান নাই। সবাই মিলে যেটা ভালো মনে করবে সেটাকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে। বুঝলাম? দেখো,
সাবেক ব্রিটিশ কলোনিভুক্ত 15টা দেশ প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে ব্রিটেনের রাজা রানীকে। পূর্বে সদস্য ছিল, বর্তমানে নেই, এমন দেশ আছে 2টা, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। এরা একসময় মেম্বার ছিল, এখন আর মেম্বার নাই। এশিয়ার 8টা দেশ সদস্য: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালদ্বীপ, মালয়েশিয়া এবং ব্রুনাই। কমনওয়েলথে সার্কভুক্ত দেশ আছে 5টা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সার্কভুক্ত দেশ কিন্তু কমনওয়েলথের সদস্য নয় 3টা: নেপাল, ভুটান ও আফগানিস্তান। কি কি নিয়ে কাজ করে? শিক্ষা নিয়ে কাজ করে, উন্নয়ন নিয়ে কাজ করে, গণতন্ত্র নিয়ে কাজ করে। এদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1965 সালে। সর্বশেষ সম্মেলন 27তম সম্মেলন অনুষ্ঠিত হয় আপিয়া, সামোয়াতে। সামোয়ার একটা দেশ, ওটার একটা শহর আপিয়াতে হচ্ছে সেটার সম্মেলন অনুষ্ঠিত হয়। তো কমনওয়েলথের আসলে অনেক প্রভাব আছে। বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যারা পড়াশোনা করতে যায় তাদের স্কলারশিপ দেওয়া হয়, কমনওয়েলথ স্কলারশিপ। ঠিক আছে, এটা অনেক প্রেস্টিজিয়াস স্কলারশিপ, অনেক মানে কি বলে আহ, কঠিন এবং নামি দামি, অনেক সম্মানজনক একটা স্কলারশিপ। এটা কমনওয়েলথ থেকে প্রদান করা হয়। আবার এছাড়াও রাজনৈতিক বিভিন্ন গণতন্ত্র, নির্বাচন, এই রিলেটেড বিষয়গুলোতে কমনওয়েলথ থেকে সহযোগিতা করা হয়, পর্যবেক্ষণ করা হয়। শুধুমাত্র কমনওয়েলথ স্কলারশিপ ছাড়াও এছাড়াও কমনওয়েলথের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যারা কি বলে সমাজে ভালো কাজ করে, এরকম কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ড থেকে শুরু করে কমনওয়েলথ অ্যাওয়ার্ড অনেক কিছু। সো মোটামুটি এরা কাজ করতেছে অনেক কিছুই কমনওয়েলথ। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আবারও দেখো। প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে, সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে। সর্বশেষ সদস্য টোগা, বর্তমান সদস্য দেশ হচ্ছে 56টা। বর্তমান মহাসচিব হচ্ছে প্যাট্রিসিয়া জ্যানেট, তিনি প্রথম নারী মহাসচিব। সংস্থা প্রধান রাজা তৃতীয় চার্লস। বাংলাদেশ সদস্য পদ লাভ করে 18 এপ্রিল 1972, 32তম। মূলনীতি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় হচ্ছে এটা। দেখো কমনওয়েলথ থেকে কোনো প্রশ্ন আছে কিনা, আরো কমনওয়েলথ থেকে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে জানাও কুইক। ভাইয়া অ্যাডমিশনের ডিসকাউন্টটা কতদিন থাকবে? ভাইয়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত থাকবে, বাট কতদিন থাকবে শিওর না। তো যত তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারবে তত তোমার জন্য ভালো। ভাইয়া কর্পোরেট সেক্টর আসলে কি, মানে প্রাইভেট সেক্টর, বেসরকারি, মানে যে খাতটা সেটাকে। একটা তো সরকারি খাত, একটা বেসরকারি খাত বা বাণিজ্যিক খাত। বাণিজ্যিক খাতকে ইংলিশে বলা হয় কর্পোরেট সেক্টর। মানে যেগুলো মানে প্রতিষ্ঠান ব্যবসা করে মুনাফা অর্জন করে, সেই খাতটাকে বলা হয় বাণিজ্যিক খাত। ধরো গ্রামীণ ফোন, তারপরে হচ্ছে বিকাশ, ইউনিলিভার। তো এরা কি বেসরকারি প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান। আর বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়, কি বলে, তারপরে হচ্ছে ধরো তোমার পরিবেশ অধিদপ্তর, এটা তো সরকারি বিভিন্ন কি বলে সংস্থা। তো এটা হচ্ছে সরকারি খাত, ঠিক আছে, বা পাবলিক সেক্টর, এটা পাবলিক সেক্টর। আর উন্নয়ন খাত কোনটা? যেগুলো হচ্ছে আসলে এনজিও, যেগুলা ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, অক্সফাম, এগুলো হচ্ছে উন্নয়ন খাত। তাইলে উন্নয়ন খাত, বাণিজ্যিক খাত আর সরকারি খাত, এই 3টা বিষয় বুঝলাম। যারা ব্যবসা করে, মুনাফা করে, প্রফিট করে বেসরকারিভাবে, সেগুলোকে বলা হয় কর্পোরেট সেক্টর ইংলিশে। তাহলে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই ক্লাসগুলো তোমাদের আর্কাইভে থাকবে যতদিন দেখতে চাও। কমনওয়েলথ ভিসা পাইতে কি লাগে? কমনওয়েলথের ভিসা কই পাইলা? কমনওয়েলথের কি কোনো ভিসা আছে নাকি? কমনওয়েলথের ভিসা আবার কি জিনিস? এটা তো কি সেনজেন নাকি যে কমনওয়েলথের ভিসা পাবা তুমি?
ভাইয়া, কমনওয়েলথ থেকে পদত্যাগ করেছে কোন দেশ? কমনওয়েলথ থেকে এরকম পদত্যাগ বা বের হয়ে যাওয়ার ঘটনা বেশ কয়েকটা দেশের আছে, এর ভিতর গাম্বিয়া একটা। জিম্বাবুয়েও নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। হ্যাঁ। আর ইউএসএ কখনো নিজেই জয়েন করে নাই। এরকম আছে, এগুলো নিয়ে ইন ডিটেলস আমরা অ্যাডমিশন সিজনে পড়াবো, ঠিক আছে? ইংল্যান্ডে পড়তে যে যায় ওইটা, ওইটা কমনওয়েলথ স্কলারশিপ, ভিসা না, বৃত্তি। ঠিক আছে, কমনওয়েলথ স্কলারশিপ, ওইটার জন্য আগে তোমার কি বলে, উম, বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন করতে হবে, মানে ব্যাচেলার শেষ করতে হবে, এরপরে মাস্টার্স করতে যাওয়ার জন্য সেটার জন্য আবেদন করতে হয়। আবেদন করলে তোমার যদি রেজাল্ট ভালো থাকে, তুমি যদি সুন্দর মতো বুঝাতে পারো যে তুমি আসলে কোন দিকে ভালো, আবার হচ্ছে পড়াশোনা শেষ করে তুমি মানে পুরো পৃথিবীর উন্নয়নে কি ভূমিকা রাখবা, এটা দিয়ে যদি তুমি বুঝাইতে পারো তাদেরকে, তাহলে তোমাকে কমনওয়েলথ স্কলারশিপ দিবে। বুঝতে পারছো? সামনের দিকে চলে যাই। কোয়াড, দেখো, এই যে অনেকের কাছে এটা নতুন ছিল বা অপরিচিত ছিল, সেটা হচ্ছে কোয়াড। কোয়াড বা এটার ফুল ফর্ম কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা সংক্ষেপে বলা হচ্ছে কোয়াড। হ্যাঁ, এটা চীনা আগ্রাসনের বিপরীতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটা কৌশলগত ফোরাম। সদস্য দেশগুলোকে দেখলেই বুঝতে পারবা, দেখো, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান এন্ড ইউএসএ, এরাও পৃথিবীকে কানেক্ট করছে, একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে পৃথিবীকে কানেক্ট করছে। ইউএসএ আছে এখানে, ইন্ডিয়া আছে। তার মানে এরা কাকে বাস দেওয়ার চিন্তা করছে? চীনকে। চীন যেভাবে তারা অর্থনৈতিকভাবে আগায় চলে যাচ্ছে, মানে ইউএসএ তো সবসময় ভয় থাকে চীনকে নিয়ে। ইউএসএ টেনশন আর রাশিয়া না। রাশিয়া পৃথিবীর গ্লোবাল পাওয়ার থেকে অনেক আগেই নাম মুছে ফেলছে। রাশিয়াকে এখন গোনায় ধরে না। মানুষ এখন ভয় পায় চীনকে আর ইন্ডিয়াকে। ঠিক, সত্যি কথা বলতে গেলে খালি আর বাংলাদেশিরা মুখে মুখে বলে এই ইন্ডিয়ারে দেখে নিব, ইন্ডিয়া থেকে সেভেন দখল করে নিব, বাট ইন্ডিয়ারে মানুষজন ভয় পায়, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। হুম। সো চায়নাকে যে ইউএসএ ভয় পায় তার রিসেন্ট প্রমাণ আমরা 2 দিন আগে দেখলাম। যে আগে চায়না প্রোডাক্টের উপরে তোমার ট্যারিফ ছিল বা ট্যাক্স ছিল 34%, সেটা থেকে বাড়ায় করে ফেলছে এখন 104%। অর্থাৎ চাইনিজ কোনো পণ্য যদি আমেরিকায় প্রবেশ করে, আমেরিকার সরকারকে ওইটার 104% ট্যাক্স দিতে হবে। ধরো চায়না একটা গাড়ি বা চায়না একটা মোবাইল, ওটার দাম যদি 1 লাখ টাকা হয়, তাইলে হচ্ছে ইউএসএ কে দিতে হবে আরো 1,04,000 টাকা। তাইলে ওইটার দাম অটোমেটিক 2,04,000 টাকা হয়ে যাবে। মানুষ কি আর চায়না পণ্য কিনবে? রাদার তার থেকে জাপানিজ পণ্য কিনবে বা কোরিয়ান পণ্য কিনবে বা মালয়েশিয়ান পণ্য কিনবে। তাহলে চাইনিজ ব্যবসাকে নামায় দেওয়ার জন্য ইউএসএ কত কি করতেছে। তো যাই হোক, কোয়াড ছিল এরকম হচ্ছে একটা তোমার সিকিউরিটি ডায়ালগ। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটা কৌশলগত ফোরাম। 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছে। এই সংলাপের সূচনা করেছিলেন। পরবর্তীতে 2017 সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত নবম আসিয়ান শীর্ষ সম্মেলনে কোয়াডের 4টি দেশের তৎকালীন রাষ্ট্রপ্রধানরা এটিকে আবার পুনরুজ্জীবিত করে তোলেন। এটাকে নতুন স্নায়ুযুদ্ধ হিসেবেও আখ্যায়িত করা হয়। বাট বর্তমানে কোয়াডের ওই রকম কার্যক্রম দেখা যায় না, এটা একটু পুরানো টপিক। ঠিক আছে, কিন্তু কোয়াড তোমার জানতে হবে, যেহেতু স্নায়ুযুদ্ধ পড়তেছো, চীন, ইউএসএ, রাশিয়ার গ্যাঞ্জামটা পড়তেছো, কোয়াডটা জেনে রাখতে হবে যে আসলে কোয়াড কেন প্রতিষ্ঠিত হয়েছে। দেখতেই পাচ্ছ একদম একটা সার্ক, মানে রেক্টাঙ্গেল করে ফেলছে মাঝখানে এই চায়নাকে আটকায় দেওয়ার জন্য। এটা একটা সিকিউরিটি ডায়ালগ, কিন্তু কৌশলগত। এই 4টা দেশকে নেওয়ার কারণ কি? মাঝখানে সমুদ্র পথটা নেভিগেট করা যাবে, একটা বাণিজ্যিক কানেকশন তৈরি করা যাবে, একটা হাব ক্রিয়েট করে ফেলা যাবে। ঠিক আছে, দেখো, কোয়াড ফোরামের প্রবক্তা ছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। কোয়াডের সদস্য দেশ মাত্র 4টা: জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ভারত। আর এটাকে বলা হয় এশিয়ার ন্যাটো। কি বলা হয়? এশিয়ার ন্যাটো। কিন্তু যদিও এখানে কোনো আর্মি নাই, যে 4টা দেশ মিলে আর্মি দিয়ে আমরা একে অন্যকে রক্ষা করি, এরকম নাই। বাট যেহেতু কৌশলগত দিক থেকে মানে এটা বেশ স্ট্রং, তাই এটাকে এশিয়ার ন্যাটো বলা হয়। ওকে, তাইলে আমরা বুঝলাম কোয়াড কি। কোয়াড থেকে খুব বেশি প্রশ্ন আসে না, যতটুকু দেখাই দিলাম একটু পড়লেই হবে। এরপরে আছে হচ্ছে ওআইসি। ওআইসি বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, ওআইসি বলো। ওআইসির নাম তো সবাই শুনছি। ওআইসি ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ওআইসি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল তোমার মুসলিম বিশ্বকে রক্ষা করা। কাদের হাত থেকে? ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষা করাই ছিল মূল কথা। তাহলে এটার জন্য তো আমাদের আবার ফিলিস্তিন ইসরায়েলের কাহিনী জেনে আসতে হবে, তাই না? তো ওইটা আজকে বিস্তারিত আলোচনা ফিলিস্তিন ইসরায়েলে করবো না, এর আগে একদিন করছিলাম তোমাদের সাথে। আজকে ছোট্ট করে বুঝার চেষ্টা করো যে তোমরা তো জানো যে প্যালেস্টাইন এটা 3টা ধর্মের জন্যই পবিত্র একটা জায়গা।
ইহুদি, খ্রিস্টান এবং অবশ্যই মুসলমানদের জন্য পবিত্র জায়গা। এবং আহ, এখানে অনেক ধর্মের মানুষই বসবাস করছে, কিন্তু বিগত কয়েক শতক ধরে এখানে মানে এটা ইসলামদের জন্য একটা বা মুসলমানদের জন্য একটা পবিত্র জায়গা ছিল। কিন্তু এখানে অবৈধভাবে ইসরায়েলিরা বা ইহুদিরা নিজেরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার দৌড়ে নামে গত শতকে। 1917 সালে যখন বেলফোর ঘোষণা করা হয়, পরবর্তীতে পুরো পৃথিবীতে ছড়ায় ছিটায় থাকা ইহুদিরা আস্তে আস্তে ফিলিস্তিনে যাওয়া শুরু করে এবং ওইটার দখল নিয়ে নেয়। অর্ধেক ফিলিস্তিন তখনই চলে যায় ইসরায়েলের হাতে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে, একটা অবৈধ রাষ্ট্র। তো ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পরে ফিলিস্তিনের সাথে দফায় দফায় বেশ কয়েকবার যুদ্ধ করে, যে যুদ্ধে ফিলিস্তিনকে আরব বিশ্বের বেশ কয়েকটা দেশ সাপোর্ট করে। এই জন্য এই যুদ্ধগুলোকে বলা হয় আরব ইসরায়েল যুদ্ধ। কি বলা হয়? আরব ইসরায়েল যুদ্ধ। তো এরকম আরব ইসরায়েল যুদ্ধ তোমার হওয়ার পরবর্তীতে যখন হওয়া শুরু করলো, তখন মুসলিম বিশ্বের নেতারা বেশ উদ্বিগ্ন হয়ে গেল যে আমাদের মুসলিম উম্মার জন্য খুব খারাপ হচ্ছে, আমাদের তো একত্রিত থাকা দরকার। এই জন্য মুসলিম নেতাদের ডাকে একটা সম্মেলন হয়। সেই সম্মেলনে গঠিত হয় একটা সংগঠন, যেটার নাম হচ্ছে ইসলামিক কোঅপারেশন। শুরুতে নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, কিন্তু এটা নাম চেঞ্জ করে পরবর্তী রাখা হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ঠিক আছে? তাইলে এটার পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। দেখো লেখাই আছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। হ্যাঁ, প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? হ্যাঁ, রনি লিখছো, শুনছি মানে অবশ্যই লিখছি, শুনছি অবশ্যই, ভেরি গুড। ওকে, যেটা বলছিলাম, ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, শুরুতে নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, যেখান থেকে নাম চেঞ্জ করে মানে বেশ কিছুদিন আগে এটার নাম চেঞ্জ করে রাখা হয় কোঅপারেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1969 সালে। কত সালে? 1969 সালে। সরি, প্রতিষ্ঠাকাল পুনরুক্ত বললাম। সদর দপ্তর হচ্ছে, বর্তমান সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে, কিন্তু শুরুতে এটা সদর দপ্তর ছিল মিশরের কায়রোতে, কিন্তু বর্তমানে এটা সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে। এখান থেকে দুইটা দেশকে বহিষ্কৃত করা হয়। দুইটা দেশকে বহিষ্কার করা হয়। প্রথমে মিশরকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মিশরকে আবার ফিরাই নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? আর তার আগে সিরিয়াকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু সিরিয়ার সদস্য পদও আবার ফেরত দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে। বাংলাদেশে ওয়াইসির একটা ইউনিভার্সিটিও আছে, এটা হচ্ছে গাজীপুরে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা সংক্ষেপে বলা হয় আইইউটি। অনেক ভালো একটা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এটা। যারা সায়েন্সের আছো তারা এই ইউনিভার্সিটি একটু দেখতে পারো। এটা পরীক্ষাও বেশ কঠিন এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা আইইউটিতে পড়াশোনা করে। ইভেন এমন স্টুডেন্টও চিনি যারা বুয়েটে চান্স পাইছে, কিন্তু বুয়েটে না পড়ে আইইউটিতে পড়তেছে, এমন স্টুডেন্টও আছে। বর্তমান সদস্য দেশ হচ্ছে 57টা। ওআইসি সদস্য দেশ কয়টা? 57টা। সর্বশেষ সদস্য আইভরি কোস্ট। তিনটা ভাষা, আরবি, ইংরেজি এবং ফরাসি, তিনটা ভাষায় হচ্ছে মানে কি বলে এটা দাপ্তরিক কার্যক্রম সম্পাদনা করা হয়। বর্তমান সভাপতি হচ্ছে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। ওয়াইসির মূল অঙ্গ সংগঠন তিনটা: সরকার প্রধানদের সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল ও সাধারণ সচিবালয়। বাংলাদেশ 23 ফেব্রুয়ারি 1974 সালে ওয়াইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে পাকিস্তানের লাহোরে 32তম দেশ হিসেবে যোগদান করে। ঠিক আছে? ওয়াইসির প্রথম মহাসচিব ছিলেন টেঙ্কু আব্দুর রহমান, মালয়েশিয়া। ওয়াইসির মহাসচিবের মেয়াদকাল থাকে 5 বছর। উদ্যোক্তা দেশ ছিল মিশর। সদস্যপদে স্থগিত ছিল মিশরের, এখন আর নাই। হ্যাঁ, 1979 থেকে 90 পর্যন্ত বহিষ্কার ছিল মিশর, এখন আর নাই। মুসলিম প্রধান না হয়ে ওয়াইসির সদস্য দেশ 8টা: উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা, সুরিনাম, গ্যাবন এবং আইভরি কোস্ট। এরা মুসলিম প্রধান না, বাট এই দেশে প্রচুর মুসলিম জনসংখ্যা আছে, তাই তারা ওয়াইসির মেম্বার। হ্যাঁ, তাহলে মোটামুটি ওয়াইসি দেখলাম। এখন একটু সামারি করি। হুম, দেখো, ওয়াইসি শুরুতে এটার পূর্ণরূপ ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। পরবর্তীতে নাম চেঞ্জ করে রাখা হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, বা বাংলায় বলা হয় ইসলামী সহযোগী সংস্থা। প্রতিষ্ঠিত হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে মুসলিম বিশ্বকে একত্রিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ওয়াইসি। এদের উদ্যোক্তা রাষ্ট্র ছিল মিশর। মেইন মানে একদম এজেন্ডা ছিল বা শর্ত ছিল যে ওয়াইসির মেম্বার হইতে চাইলে তুমি মুসলিম প্রধান দেশ হইতে হবে, অথবা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বা মুসলিম জনসংখ্যা থাকতে হবে, এবং আরব ইসরায়েল যুদ্ধে আরবদের পক্ষে থাকতে হবে, এবং ইসরায়েলের পক্ষে কোনোভাবেই যাওয়া যাবে না। অ্যান্ড এর সদর দপ্তর শুরু ছিল মিশরের কায়রোতে। বাট সবাই যে গাদ্দারি করে এখন আরব মানে ফিলিস্তিনের খারাপ অবস্থার পেছনে যতটা না আমেরিকা ইসরায়েল দায়ী, তার চেয়ে বেশি মুসলিম বিশ্বের দেশগুলো দায়ী। তোমরা এটা যত বড় হবে আস্তে আস্তে পড়াশোনা করলে বুঝতে পারবা।
দেখো, মিশর উদ্যোক্তা দেশ ছিল ওয়াইসির, কিন্তু সেই মিশর কি করছে, একবার আরব ইসরায়েল যুদ্ধের এক পর্যায়ে তোমার ইসরায়েল মিশর থেকে সিনাই উপত্যকা দখল করে নেয়। কি দখল করে নেয়? সিনাই উপত্যকা। সিনাই উপত্যকা খুবই ইম্পর্টেন্ট ছিল কার জন্য? মিশরের জন্য। তো মিশর ওটা হারায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট ছিলেন তখন আনোয়ার সাদাত। ওইদিকে ছিলেন হচ্ছে মুনাচেম বেগিং, ছিলেন হচ্ছে তোমার, কে ছিলেন, আহ ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মুনাচেম বেগিন। হ্যাঁ, আর ওইদিকে ছিল তোমার হচ্ছে জিমি কার্টার। তো সব এই অবস্থায় ইউএসএ এসে মাতবরি করা শুরু করে। মাতবরি করে বলে কি, মিশরকে বলে যে ইসরায়েল তোমাকে সিনাই উপত্যকা ফেরত দিয়ে দিবে, বিনিময়ে তোমার ইসরায়েলকে একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তো তখন 1978 সালে একটা চুক্তি স্বাক্ষর করা হয়, যেটাকে বলা হয় ক্যাম্প ডেভিড চুক্তি। যেই চুক্তির মাধ্যমে ওই আরব ইসরায়েল যুদ্ধে দখল করে নেওয়া সিনাই উপত্যকায় ইসরায়েল মিশরকে ফিরিয়ে দেয়, বিনিময়ে আনোয়ার সাদাত এবং মিশর ইসরায়েলকে একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এবং এই ঘটনার জন্য পরবর্তীতে ইসরায়েল এবং মিশর দুইজনের প্রধানমন্ত্রীকে বা দেশ প্রধানকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। তাইলে দেখো, ভৌগোলিকভাবে একটা জায়গা পাওয়ার জন্য মিশর এই মুসলিম বিশ্বের সাথে কি পরিমাণ গাদ্দারিটা করেছিল সেই সময়। তো ওই জন্য তখন তো মিশর উদ্যোক্তা রাষ্ট্র ছিল এবং সদর দপ্তর ছিল মিশরের কায়রোতে। তখন সদর দপ্তর স্থানান্তর করা হয় এবং মিশরকেও বহিষ্কার করা হয়। পরবর্তীতে আবার মিশরের সদস্যপদ অনেক সরি টরি মাফটাফ চাওয়ার পর ফেরত দিয়ে দেওয়া হয়। ওকে, ফেরত দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু বর্তমান সময়ে এসেও মুসলিম বিশ্বের অনেকগুলো দেশ কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, এরকম দেশও আরো অনেকে। ইভেন সৌদি আরবও কিন্তু ইসরায়েল ইস্যুতে একদম চুপ। একজন প্রশ্ন করেছে, ভাই ওয়াইসি কিছু করতেছে না কেন? কারণ ওয়াইসি ভেতরে অনেক দেশ আছে যারা আসলে ইসরায়েল বা আমেরিকার বন্ধু, তারা নিজের বন্ধুর বিরুদ্ধে যে কোনো কথা বলতেছে না। সো দ্যাটস ইট। তো ওয়াইসি তখন প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তোমরা বুঝলা মিশরের সদস্যপদ কেন স্থগিত ছিল। আর সিরিয়ার সদস্যপদ স্থগিত ছিল তার কারণ সিরিয়ার যে গৃহযুদ্ধ, শিয়া সুন্নিদের ভেতরে যে মারামারি, সেটার জন্য বন্ধ ছিল। বাট এই বছর বাশার আল আসাদ সরকারের পতনের পরবর্তীতে সিরিয়ার সদস্যপদ মানে আবার ফিরিয়ে দেওয়া হয়। তার মানে এখন বহিষ্কৃত আর কোনো দেশ নাই। তাইলে দেখো, যেটা যা বলতেছিলাম, ওয়াইসি প্রতিষ্ঠিত হইল 1969 সালে, সদর দপ্তর বর্তমানে সৌদি আরবের জেদ্দাতে। দুইটা দেশ ছিল বহিষ্কৃত, মিশর আর সিরিয়া, বর্তমানে কেউই না। ওয়াইসির একটা ইউনিভার্সিটি আছে আইইউটি, বর্তমান সদস্য হচ্ছে 57টা। সর্বশেষ সদস্য আইভরি কোস্ট। সভাপতি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। ঠিক আছে। আর বাংলাদেশ যোগদান করে 1974 সালে। ওয়াইসির প্রথম মহাসচিব ছিলেন টেঙ্কু আব্দুর রহমান। উদ্যোক্তা দেশ হচ্ছে মিশর। মুসলিম প্রধান দেশ না হয়ে ওয়াইসির সদস্য দেশ 8টা। দেখো, ওয়াইসি থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। মিশরকে কেন বহিষ্কার করা হয় তাই বা? আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। ভাই, এখন ওয়াইসি ফিলিস্তিনকে সাহায্য করতেছে। সাহায্য যে একবারে করতেছে না এমন না। ফিলিস্তিনে ওখানে ত্রাণ দিচ্ছে, ওখানে হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করতেছে, মানুষের মানে কি বলে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। কিন্তু রাজনৈতিক ভাবে যে চাপ প্রয়োগ যেটা করা, যাতে ইসরায়েল কোনোভাবে অ্যাটাক না করতে পারে, আমেরিকাকে প্রেশারাইজ করা বা ইসরায়েলকে প্রেশারাইজ করা, ওইটা মোটা দাগে করতে ব্যর্থ হচ্ছে বারবার ওয়াইসি। এক্স্যাক্টলি। ন্যাটো তো একটা সামরিক জোট, ওদের মিল থাকবে, এটাই স্বাভাবিক। আর ওয়াইসি তো সামরিক জোট না, এরা সদস্য হইছে মানে হ্যাঁ, মুসলিম বিশ্বের জন্য মায়া মমতা থেকে। কিন্তু এরা যদি সামরিক জোট হইতো তাইলে ন্যাটোর মতো ইফেক্টিভ হইতে পারতো। ওকে, এরপর আসে সার্ক। দেখো, সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। সার্কের বর্তমান সদস্য দেশ 8টা, আগে ছিল 7টা, পরবর্তীতে আরেকটা যোগ হয়। মনে থাকবে আশেপাশের দেশগুলো, একটু চিন্তা করো। তোমাকে একদম খালি একটা ব্ল্যাঙ্ক স্পেসে যে চিন্তা করো যে এইখানে ইন্ডিয়া, এখানে বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশ তো ডেফিনেটলি থাকবে। এখানে আছে হচ্ছে তোমার নেপাল, ভুটান, এখানে আছে হচ্ছে মিয়ানমার। হ্যাঁ, সরি, দেখো, এখানে 1 2 3 4 5, এখানে আছে হচ্ছে মালদ্বীপস,
এখানে আছে হচ্ছে আফগানিস্তান, একটা কই বাদ গেল, হ্যাঁ শ্রীলঙ্কা। এই 8টা দেশ মিলে হচ্ছে সার্ক গঠিত। প্রতিবেশী দেশ 8টা চিন্তা করো, হ্যাঁ। এই যে মায়ানমারের আগ পর্যন্ত, এখানে আফগানিস্তান পর্যন্ত, এই মাঝখানে এই যে জায়গাটা, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি বলা হয় এগুলোকে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের 3টা দেশ আছে। তার নিচে যদি যাও শ্রীলঙ্কা, তার নিচে গেলে মালদ্বীপ। এই 5টা দেশ মাস্ট। ইন্ডিয়ার সাথেই আছে আরো 2টা প্রতিবেশী দেশ, চায়নার আগ পর্যন্ত নেপাল, ভুটান, 7টা, আর পাকিস্তানের পাশে আফগানিস্তান। এই 8টা দেশ নিয়ে সার্ক গঠিত। তোমাদের জন্য সার্ক খুব ইম্পর্টেন্ট, কারণ সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে, বা স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। যেহেতু ক্ষমতার পালাবদল হয়েছে, সার্ক থেকে এখন প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সহজ কথা, সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট, দেখো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সদস্য দেশ 8টা। দেখো সার্কের উদ্যোক্তা দেশ কোনটা? এখন তাইলে যদি আসে সার্কের উদ্যোক্তা দেশ বাংলাদেশ, জিয়াউর রহমান। সার্কভুক্ত স্থলবেষ্টিত দেশ কোনগুলা? কোনগুলা স্থলবেষ্টিত? দেখো স্থলবেষ্টিত দেশ কোনগুলা যার আশেপাশে কোনো সমুদ্র নাই, সেগুলোকে বলা হয় স্থলবেষ্টিত দেশ। পাকিস্তানের নিচে সমুদ্র আছে, তো পাকিস্তান বাদ। ইন্ডিয়ার নিচে সমুদ্র আছে, বাদ। শ্রীলঙ্কার নিচে সমুদ্র আছে, বাদ। মালদ্বীপ সমুদ্রের মাঝখানে, বাংলাদেশ সমুদ্রের উপরে, বাদ। তাইলে 3টা দেশ আছে যাদের আশেপাশে সমুদ্র নাই, আফগানিস্তান, নেপাল এবং ভুটান। তাইলে অ্যান্সার কি হবে? সার্কভুক্ত স্থলবেষ্টিত দেশ 3টা, আফগানিস্তান, নেপাল এবং ভুটান। এই 3টা দেশ হচ্ছে তোমার স্থলবেষ্টিত দেশ, বা ল্যান্ড লকড কান্ট্রি, বা সমুদ্র বন্দর নাই। সর্বশেষ দেশ হচ্ছে আফগানিস্তান। সর্বশেষ দেশকে আফগানিস্তান। তাহলে দেখো গেল, সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1925 সালে ঢাকাতে। সার্কের একমাত্র নারী মহাসচিব ফাতিমা দিয়ানা সাইদ, সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার বাংলাদেশের। সার্ক এখন পর্যন্ত 2টা চুক্তি স্বাক্ষর করছে, একটা হচ্ছে সাপটা এবং একটা হচ্ছে সাফটা। সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট এবং সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এখন তাহলে আসি ভাই, সার্ক কেন গঠিত হয়েছিল? আর এটা ইউরোপীয় ইউনিয়ন গঠন করার প্রচেষ্টা ছিল, যে সাউথ ইস্ট এশিয়ান এদেরকে নিয়ে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগঠন, আমরা একে অন্যের ভিতর বাণিজ্য করব, কিন্তু আসলে বাণিজ্যগুলোকে কত সহজ করা যায়। বাট সার্ক ব্যর্থ একটা সংগঠন, এক কথায় ব্যর্থ একটা সংগঠন। তার কারণ এতদিন পর্যন্ত সার্কের মানে মোটা দাগে বলতে গেলে বড় কোনো অ্যাচিভমেন্ট নাই। দেখো ইউরোপীয় ইউনিয়ন যেমন অভিন্ন মুদ্রা ব্যবস্থা চালু করছে, ভিসা আছে, তাদের ভিসা ফ্রি মুভমেন্ট করা যায়। আর সার্কভুক্ত দেশগুলা ভিসা ফ্রি কি? ইন্ডিয়া তো আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, পাকিস্তানি বাংলাদেশের ভিতর যাতায়াত বন্ধ, ঠিক আছে। শুধুমাত্র ভিসা ফ্রি সুবিধা এখানে আছে কার কার ভেতরে? যে নেপাল, ভুটান বাংলাদেশকে অন অ্যারাইভাল ভিসা দেয়, মালদ্বীপ অন অ্যারাইভাল ভিসা দেয়, শ্রীলঙ্কা কি বলে অন অ্যারাইভাল ভিসা না, এটা ইটি এর মাধ্যমে ওরা ভিসা দেয়, আফগানিস্তানে ভিসাও জটিল একটা প্রক্রিয়া। কিন্তু সার্কের প্রথম কাজ করা কি উচিত ছিল? যে সদস্য দেশগুলোর ভিতরে ভিসা ফ্রি করে দেওয়া, যে ভিসা ছাড়া একে অন্য দেশে যাতায়াত করতে পারবে। কিন্তু না, পাকিস্তান, ইন্ডিয়া আছে, ভিসা ফ্রি করে দিলে তো এই 2টা দেশের ভিতরে মানুষ এক্সচেঞ্জ করে একদম খুনাখুনি হয়ে যাবে, হ্যাঁ। এই জন্য এটা করতে পারে নাই। তার মানে যে ঝামেলাই থেকে গেছে। আচ্ছা ভিসার কথাটা বাদ দিলাম, বাণিজ্যিক ভাবেও মানে কি বলে, তোমরা মানে খেয়াল করে দেখবা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ব্যবসা করা কিন্তু অত সহজ না, অনেক কঠিন প্রসেস আছে। তো কোনো কিছুই সহজ হয় নাই, যদিও চেষ্টা করছিল তারা। সাপটা, সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, তার মানে এক দেশ অন্যের সাথে বাণিজ্য করবে কি বলে একটা মুক্ত বাজারের মতো, যে এখানে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো হচ্ছে এক্সট্রা কোনো কর দিতে হবে না। বাট হয় নাই। ফ্রি ট্রেড এরিয়া এমন করছিল যে মুক্ত বাজার, মানে কি বলে, তুমি এখানে আমাদের এখানে যত খুশি ব্যবসা করো, কোনো লিমিট নাই। স্বাক্ষরিত হয়েছে, কার্যকর হয়েছে, কিন্তু এটার কোনো আলটিমেট প্রভাব পড়ে নাই। তাহলে সাফটার ফুল ফর্মটা একটু পড়ে ফেলতে পারো। বাট আবহাওয়া, কৃষি, জলবায়ু এগুলো নিয়ে সার্কের কিছু কাজ আছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কেন্দ্র আছে, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্ক কৃষি কেন্দ্র, সার্ক যক্ষ্মা ও এইচআইভি এইডস কেন্দ্র, সার্ক খাদ্য নিরাপত্তা ব্যাংক, সার্ক তথ্য কেন্দ্র, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সার্ক ডকুমেন্টেশন কেন্দ্র। এগুলো কোনটা সদর দপ্তর বা অবস্থান কোথায়, এটা একটু পড়ে নিতে পারো। সার্ক আবহাওয়া কেন্দ্র ঢাকা অবস্থিত, কৃষি কেন্দ্র ঢাকায়, যক্ষ্মা ও এইডস কেন্দ্র নেপালের কাঠমান্ডু, খাদ্য নিরাপত্তা ব্যাংক কাঠমান্ডু, সার্ক তথ্য কেন্দ্র কাঠমান্ডু। এগুলো একটু পড়তে পারো তোমরা, ঠিক আছে। তাইলে মেইন বিষয় আমরা দেখলাম সার্ক। দেখো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে একটি সহযোগী সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। এই লক্ষ্যে 1980 সালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুপারিশ প্রণয়ন করে। তারই ধারাবাহিকতায় 1985 সালে 8 ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মাধ্যমে জন্ম হয় সার্কের।
সার্কের প্রথম মহাসচিব নিযুক্ত হন বাংলাদেশের আবুল হাসান। প্রথমে দক্ষিণ এশিয়ার 7টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ সার্কের সদস্য হলেও পরবর্তীতে 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8টা। ঢাকায় সার্কের প্রথম, সপ্তম, ত্রয়োদশ শীর্ষ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে। 19তম শীর্ষ সম্মেলন 2016 সালে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়। বুঝতে পারছি আমরা, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমাদের লাস্ট সংস্থায় আজকের, আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আগেটা পড়লাম সাউথ এশিয়ান, এবার সাউথ ইস্ট এশিয়ান নেশন। ঠিক যেখান থেকে শেষ হয়েছে তার ডান দিকের দেশগুলোকে নিয়ে হচ্ছে আসিয়ান গঠিত। ডান দিকের দেশগুলো কি কি আছে যদি চিন্তা করো, দেখো মায়ানমার দিয়ে শুরু হইলো, কি কি আছে? মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এটাও যদি ম্যাপ নিয়ে ভালো আইডিয়া থাকে, ম্যাপ নিয়ে আইডিয়া থাকলে তোমার কিছু আটকাবে না। এই যে ইন্ডিয়া, এখানে বিশাল বড় ইন্ডিয়া, হ্যাঁ। বাংলাদেশ এখানে, বাংলাদেশের পাশে আছে মিয়ানমার, তাই না? মিয়ানমারের পাশে আছে হচ্ছে এখানে থাইল্যান্ড, থাইল্যান্ডের উপরে আছে এখানে লাওস, এখানে আছে হচ্ছে কম্বোডিয়া, কম্বোডিয়ার পাশে এখানে আছে হচ্ছে তোমার ভিয়েতনাম, থাইল্যান্ডের নিচে আসলে আছে হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়ার ভেতরে আছে হচ্ছে ব্রুনেই, নিচে আসলে আছে হচ্ছে সিঙ্গাপুর, আর এই দিকে দূরে যদি চলে যাই সমুদ্রের ভেতরে আছে ইন্দোনেশিয়া, আছে হচ্ছে ফিলিপিন। দেখো তাইলে এখান থেকে যদি শুরু করো তোমরা, তাইলে মোটামুটি বাকি দেশগুলা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, সার্কের সদস্য দেশ কয়টা? আসিয়ানের 10টা সদস্য দেশ। তাইলে মিয়ানমার থেকে শুরু করে ফিলিপিন পর্যন্ত এই 10টা দেশকে বলা হয় সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, যাদেরকে নিয়ে গঠিত সংগঠন হচ্ছে আসিয়ান। মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন। এই 10টা দেশ নিয়ে কি গঠিত? এই 10টা দেশ নিয়ে আসিয়ান গঠিত। তো বাংলাদেশ কিন্তু আসিয়ানের মেম্বার হইতে চায়, আসিয়ান বরাবর দায়ের করছে, এবং ইউনিট সরকার আসার পর অনেক চেষ্টা করতেছে এবং তার এটা বিবেচনায় নিচ্ছে। তো আশা করা যায় 1-2 বছরের ভিতরে বাংলাদেশও আসিয়ানের মেম্বার হয়ে যাবে, ঠিক আছে। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1967 সালের 8 আগস্ট প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশ কয়টা? সদস্য দেশ হচ্ছে 10টা। কাজ কি? আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যেকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব সংগঠনের নিরসনের পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন আসিয়ান গঠনের প্রধান উদ্দেশ্য। তাহলে প্রতিষ্ঠিত হলো কবে? 1967 সালে। কত সালে প্রতিষ্ঠিত হইল? 1967 সালে, ঠিক আছে। সো কি বলে, আসিয়ানের সদর দপ্তর কোথায়? আমি হুট করে মনে পড়তেছে না, যে আসিয়ানের সদর দপ্তর খুব সম্ভবত ফিলিপাইনের ম্যানিলাতে। হ্যাঁ, আমি একবার একটু চেক করে দেখি, আমার হুট করে মাথা থেকে বের হয়ে গেল। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে হওয়ার কথা, না, ইন্দোনেশিয়ার জাকার্তা, সরি। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে। বর্তমান সদস্য দেশ হচ্ছে 10টা সদস্য দেশ আছে। বর্তমান মহাসচিব হচ্ছে কাও কিম হার্ন। কি নাম? কাও কিম হার্ন। গঠনের উদ্দেশ্য দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে কম্বোডিয়া। সর্বশেষ সদস্য দেশকে কম্বোডিয়া। আসিয়ানের সদস্য দেশগুলো তিমুর লেস্তেকে 11তম সদস্যপদ দিতে সম্মত হয়েছে, যা 2025 সাল থেকে কার্যকর হবে। তাহলে পূর্ব তিমুর এটা সদস্যপদ পেতে যাচ্ছে। এর পরে কেউ পাইলে সেটা হবে বাংলাদেশ। এগুলো একটু দেখে নিতে পারো। আসিয়ানদের ভেতর আসিয়ান রিজিওনাল ফোরাম এবং আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এরাও মানে কি বলে সাফটার মতো এগুলো নিয়ে কাজ করছে। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, প্রশ্ন আসলে এখান থেকে আসে। আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, সদর দপ্তর কোথায়, এবং বর্তমান সদস্য দেশ কতগুলা, ঠিক আছে। সো বলো এখান থেকে কি বুঝো নাই, না বুঝলে প্রশ্ন করো। সার্ক, আসিয়ান দুইটা মিলে কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করো। আসিয়ান কি সফল? হ্যাঁ, ডেফিনেটলি আসিয়ান সফল। ওরা ওদের দেশগুলোর ভেতরে আসলে অনেক সুন্দর যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সিস্টেম করছে। তুমি চিন্তা করে দেখো, বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কেউ বিমানে যাইতে চায়, ঢাকা থেকে চট্টগ্রাম, বিমান ভাড়া 4,000 থেকে 4,500 টাকা কমপক্ষে। ঢাকা থেকে কেউ যদি কক্সবাজার যাইতে চায়, বিমান ভাড়া মিনিমাম 5,500 থেকে 6,000 টাকা। মানে খুব কমেও যদি যাইতে চাও সিলেট যাইতে পারবা 3,000 টাকায়, এর থেকে কমে নাই।
বাংলাদেশে বিমানে ওঠা মানেই 3,000 টাকা। তুমি কি চিন্তা করতে পারো যে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর, এখানে তুমি প্লেনে যাবা, তোমার কয় টাকা ভাড়া লাগতে পারে? প্লেনে যাতায়াত করবা 1500 টাকা মাত্র। হ্যাঁ, তুমি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাবা, 1500 টাকা প্লেন ভাড়া। তুমি থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাবা, প্লেন ভাড়া 4,000 টাকা, 4200 টাকা। থাইল্যান্ড থেকে তুমি কম্বোডিয়া যাবা, প্লেন ভাড়া 3500 টাকা, 4,000 টাকা। কম্বোডিয়া থেকে তুমি ভিয়েতনাম যাবা, প্লেন ভাড়া 3,000 টাকা, 3,500 টাকা, এরকম। তার মানে এই দেশগুলো নিজেদের ভিতরে যাতে যাতায়াত হয়, মানুষ যদি ইজিলি অ্যাক্সেস করতে পারে, এই জন্য বাণিজ্যিক বা অর্থনৈতিকভাবে এরকম অনেক সিস্টেম করছে। ঠিক আছে? এবং এক দেশ অন্য দেশের ভিতরে বাণিজ্যিক সুবিধাও অনেক বেশি, যে খুব সহজ শর্তে, কম ট্যাক্সে বা ক্ষেত্র বিশেষে বিনা ট্যাক্সে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমি একদম সহজ এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে আসিয়ান কিভাবে তাদের দেশগুলোর ভেতরে একটা সম্পর্ক মেনটেন করছে। এই দেশগুলোর ভেতরে সম্পর্ক কিন্তু খুবই ভালো। কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সম্পর্ক এদের খুবই ভালো। আমাদের মতো এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো সম্পর্ক না। ওদের সবাই মানে মোটামুটি দেখতেও একই রকম, ওদের হচ্ছে কালচারও একই রকম। আমার মনে হয় বাংলাদেশ আসিয়ানে ফিট করে না কোনোভাবে। তুমি চিন্তা করো মায়ানমার, তুমি চোখ বন্ধ করে চিন্তা করো, যদি দেশগুলোর মানুষের কথা তোমার একটু মাথায় থাকে, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে এই দেশগুলোর মানুষ কিন্তু দেখতে একই রকম। ব্রুনেইয়ের মানুষ একটু ডিফারেন্ট, বাট তারপর মালয়েশিয়ার সাথে চেহারা মিল আছে। পূর্ব তিমুর একটু ডিফারেন্ট, বাট মিল পাওয়া যায়। কিন্তু বাংলাদেশকে এদের সাথে দাঁড় করে দাও, একদম ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড সো বাকি যে 10টা 11টা দেশ আছে, এই 10টা 11টা দেশ এদের ভিতরে একটা ভালো সম্পর্ক আছে, কালচারাল বন্ড আছে, অর্থনৈতিকভাবে এদের ইজি অ্যাক্সেস আছে, কালচারালি এদের ইজি অ্যাক্সেস আছে। তো সব মিলে আমার কাছে মনে হয় আসিয়ান এশিয়ার মধ্যে একটা সাকসেসফুল মডেল বা সফল মডেল। ঠিক আছে? হ্যাঁ, একজন লিখছো ভাই ঢাকা থেকে চিটাগাং বাস ভাড়াই 1500-র বেশি, আর ওইখানে এক দেশ থেকে আরেক দেশে প্লেন ভাড়া 1500 টাকা। চিন্তা করা যায়? আমরা বাংলাদেশকে বলি ভাই বাংলাদেশ হচ্ছে নাকি অনেক সস্তা দেশ পৃথিবী দেশের থেকে, না, বাংলাদেশ অনেক এক্সপেন্সিভ দেশ। তুমি কক্সবাজারে যে যদি একটা নর্মাল হোটেলেও থাকতে চাও, তোমার 4,000 4,500 টাকার নিচে ধরো কোনো হোটেল পছন্দ হবে না ফ্যামিলি নিয়ে থাকার মতো। বিদেশে গেলে তোমার 5,000 টাকায় 5 স্টার হোটেলেও থাকা যায়। হ্যাঁ, মানে বিদেশ বলতে একদম আমি আমেরিকা, ইউরোপ বুঝাইতেছি না, ওইগুলো আবার আসলে এক্সপেন্সিভ। বাট আমাদের থেকে উন্নত দেশ তো ডেফিনেটলি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ যদিও, বাট মালয়েশিয়া, তোমার তারপর থাইল্যান্ড, ভিয়েতনাম, সব জায়গায় মানে কি বলে, আমার কাছে মনে হয় বাংলাদেশের থেকে চিপার। ভাই জাপান, চীন, কোরিয়াও কি তোমার আসিয়ানের সদস্য হতে পারে? জিওগ্রাফিক্যালি নো। হ্যাঁ, এরা মেম্বার হইতে পারে না, কারণ এরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, ওদেরকে বলা যায় না। ওরা হচ্ছে তোমার ফার ইস্ট কান্ট্রির মধ্যে পড়ে। ঠিক আছে, দূর প্রাচ্যের দেশ বলা হয় ওদেরকে। সো সেই সেন্স থেকে ওদেরকে বানানো যায় না। আবার কালচারালি বা পলিটিক্যালি ওরা একটু অন্যরকম। কোরিয়া, চীন এবং জাপান, এরা ডিপ্লোম্যাটিক্যালি অনেক স্ট্রং। মানে এরা পৃথিবীর যে কোনো ডিসিশনে মানে একটা তারা কথা বলার মতো সবসময় একটা অবস্থান রাখে বা বলতে চায়। কিন্তু আসিয়ানের দেশগুলো, এরা কিন্তু বিশ্ব রাজনীতিতে খুব একটা মাথা ঘামায় না, এরা নিজেরা ঠিক থাকলেই আছে। সো আমার মনে হয় মানে সেন্স ওয়াইজ তাদের মেম্বারশিপ পাওয়ার কথা না। হ্যাঁ, আসিয়ান সফল দেখে বিডি জয়েন হতে চাইতেছে, ডেফিনেটলি আসিয়ান সফল একটা মডেল, এন্ড বাংলাদেশ ওই জন্য জয়েন হতে চাইতেছে, and বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু বাংলাদেশকে নিলে আসিয়ানের গ্রহণযোগ্যতা কমবে বলে আমার মনে হয়। একদম অনেস্টলি বললাম, নিজের দেশ দেখে সবসময় মাথায় তুলে রাখতে হবে এমন কোনো কথা নেই। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? লাস্ট 2 মিনিটস। হ্যাঁ, ASEAN+3 বলা হয় ওইটাকে। জাপান, চীন, কোরিয়া, আসিয়ান না। মানে আসিয়ানের সাথে আর তিনটাকে যোগ করলে এশিয়ার পুরা ডান দিকের পার্টটা কভার হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য চীন, জাপান, কোরিয়াকে এক করে এটাকে বলা হয় ASEAN+3। এটা কোনো সংগঠন না, এটা একটা ইনফর্মাল নাম। ঠিক আছে, ইনফর্মাল একটা নাম। এনি মোর কোয়েশ্চেন্স? ওকে, তাহলে থ্যাংক ইউ ভাইয়া, পুরা আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে একটা সুন্দর জার্নি ছিল, প্রি অ্যাডমিশন জার্নিটা। আশা করি তোমাদের আছে যাদেরকে দেখলাম সবাইকে আমরা আমাদের মেইন অ্যাডমিশন যে প্রোগ্রাম, ভার্সিটি খ পূর্ণাঙ্গ অ্যাডমিশন প্রোগ্রাম, সেখানে পাশে পাবো। অ্যান্ড আমাদের হাত ধরে
মানে তোমাদের সাথে একসাথে এই জার্নিটা আমাদের সুন্দর হবে এবং তোমরা সবাই তোমাদের বোর্ড পরীক্ষা ভালো মতো দিবে, ভালো রেজাল্ট করবে এবং কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আপাতত এই দোয়া করছি। যে কোনো হেল্প লাগলে আমরা আছি তোমাদের পাশে। ব্রাঞ্চের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের যে কোনো হেল্প লাগুক বা পরামর্শ লাগুক সবসময় তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করো। দেখা হবে একেবারে তোমাদের বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন প্রোগ্রামে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তোমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে তোমাদের বাংলা ইংলিশের ক্লাস আছে আরো, বাট জিকের ক্লাস আজকেই লাস্ট। হ্যাঁ, আজকে জিকের শেষ ক্লাস। বাংলা ইংলিশের আরো ক্লাস আছে, সেটা তোমাদের কাউসার ভাইয়া এবং হিমেল ভাইয়া নিবেন। হ্যাঁ, যারা অ্যাডমিট হয়ে গেছে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ডান। যারা যারা ভর্তি হয়েছে ভেরি গুড। আমাদের সাথে অ্যাডমিশন জার্নিতে মানে যে কি পরিমাণ এনজয় করবো এটা বলার মতো না। হ্যাঁ, আর গত বছর যারা ভর্তি ছিল তাদের কাছ থেকে তোমরা শুনতে পারো যে একটা ফান অ্যাডমিশন জার্নি ছিল আমাদের। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমার জন্য দোয়া কইরো, তোমাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।